আমাকে একটা কথা বলেছিল, ঝুলন সানা যদি এখন বড় হতো আমি সানাকে বলতাম ঝুলনের মতন ক্রিকেট খেলো। 2017 ওয়ার্ল্ড কাপের ফাইনালের পরে আমি হয়তো বাথরুমে, লর্ডসের বাথরুমে ছিলাম অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা বসে গেছিলাম কাঁদতে কাঁদতে, মানে বুঝতে পারছিলাম না কি হয়ে গেল। সাউথ আফ্রিকার সাথে হারার পরে নিউজিল্যান্ডে সেই রাতে আমরা রুমে ছিলাম, আর সবকিছু টার্ময়েলের মধ্যে দিয়ে গিয়ে তারপর রাত্রিবেলা টক 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 দেখি দুজনে এসে দাঁড়িয়ে আছে, ওর চোখেও জল, ওদের দেখে আমারও হালকা একটু জল। কেউ জানতোই না ওয়ার্ল্ড কাপ হচ্ছে। রিচা আমার কাছে হলো মানে ওয়ান অফ দ্য সুপারস্টার। আমার মনে হয় না আমি আর মিতালি আমাদের লাইফে বেশিরভাগ সময় পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিন কথা বলেছি। বেঙ্গল আন্ডার 15-19 খেলতে গেছি, ট্রেনে উঠে শুনলাম ওই ডাব্বাটাই নেই। মহারাজা আসাতে একটা জিনিস সব থেকে বড় জিনিস করেছিল, যেটা অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে, যে আমাদের উইমেন্স ক্রিকেটের টেস্ট ম্যাচটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল, যেটা বন্ধ হয়ে গেছিল। মা এই কথাটা বললো যে ঠিক আছে তুমি আনন্দ করো, সব ঠিক আছে, কিন্তু নেক্সট জেনারেশনের জন্য এমন কিছু করে যাও যাতে তারা যেন ক্রিকেটটা খেলতে পারে, তাদের জন্য এই অভাবটা অসুবিধা না। এখন তো ওটা মেয়েরা দরজা ভেঙে দিয়েছে, আর কোনো ভয় ডর নেই আর। নমস্কার, আমি অনিলবাবু চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে গোটা দেশ কিন্তু ভারতের মহিলা ক্রিকেট দলের সাফল্যে আনন্দে, আবেগে, উৎসবে ভাসছে। কিন্তু এই যে জার্নিটা, এই যে সাফল্যের এই জার্নিটা শুরু হয়েছিল অনেক দিন আগে, কিন্তু এই দীর্ঘদিন ধরে এই যে লক্ষ্যে পৌঁছে যাওয়া, এই যে সাফল্যের রাস্তায় হাঁটা, এটার পেছনে বেশ কয়েকজন মানুষ ছিলেন। তার মধ্যে একজন আমাদের এই কলকাতা শহরের, আমাদের বাংলার, তিনি আর কেউ নন, মহিলা ক্রিকেটের কিংবদন্তি, আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী। ঝুলন আমাদের কলকাতার মেয়ে, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। আজকে তার সঙ্গে কথা বলবো। ডেফিনেটলি সাবজেক্ট হবে মহিলা ক্রিকেট, ভারতের মহিলা ক্রিকেট, এই সাফল্য, এই সাফল্যের রাস্তাটা কীভাবে তৈরি হলো, সবটা নিয়ে আমরা কথা বলবো ঝুলনের সঙ্গে। ঝুলন, ওয়েলকাম টু দ্য শো আমাদের বা বাংলায়। তোমার সঙ্গে সবসময় কথা বলতে একটা বাড়তি একটা আনন্দ পাই, তুমি জানো সবসময়, যে কারণ আমাদের নিজেদেরও অনেক দিনের একটা সম্পর্ক, অনেক উত্থান পতন আমরা দেখেছি সামনে থেকে। তো সেদিনকে তোমাকে কাঁদতে দেখে আমরাও খুব গোটা আমি গোটা বেঙ্গল ইন্ডিয়া বোধহয় সেদিনকে খুব ইমোশনাল ছিল, এবং সেই সময় তোমার ওই যে কান্নাটা, তুমি বোধহয় এইরকম কান্না কি তুমি কেঁদেছো খেলার মাঠে? আমার মনে হয় লাস্ট একবার হয়েছিল তোমার 2017 ওয়ার্ল্ড কাপের ফাইনালের পরে আমি হয়তো বাথরুমে, লর্ডসের বাথরুমে ছিলাম অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা বসে গেছিলাম কাঁদতে কাঁদতে, বুঝতে পারছিলাম না কি হয়ে গেল, কারণ ভাবতে পারিনি ওই ম্যাচটা হেরে যেতে পারি ওই সিচুয়েশনের থেকে, সেটা পাবলিকালি না, ফার্স্ট টাইম হয়তো আমি পাবলিকালি এরকম জায়গায় ব্রেকডাউন হলাম। কারণ অনেক কিছু জড়িয়ে আছে, অনেক স্মৃতি, অনেক সম্পর্ক, অনেক রিলেশনের মধ্যে জড়িয়ে আছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ 2022-এ যখন নিউজিল্যান্ডে গেছিলাম খেলতে, এই সাউথ আফ্রিকার সাথে গ্রুপ স্টেজের ম্যাচে আমরা হেরে গিয়ে নকআউটসে কোয়ালিফাই করতে পারিনি। সেই দীপ্তি শর্মা বল করছিল সেই ওভারটা, ওদের রান দরকার ছিল 6, মারলো সোজা হরমনপ্রীতের হাতে বল, হরমনপ্রীত ক্যাচ নিল। আমি সেই ম্যাচটা খেলতে পারিনি, আমি ইনজোর্ড হয়ে গেছিলাম। হরমনপ্রীত, আমরা সকলে সেলিব্রেট করতে শুরু করলাম, থার্ড আম্পায়ার বললো নো বল, ম্যাচটা আমরা হেরে গেলাম আর আমরা নকআউটসে কোয়ালিফাই করতে পারিনি। আর সেই স্টোরি যখন উল্টে দিক আরেকটা রকমভাবে তৈরি হচ্ছে, যখন কাট্টুতে গিয়ে যখন ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে, লাস্ট উইকেট দীপ্তি শর্মা বল করলো, হরমনপ্রীত কর ক্যাচ নিল, অ্যান্ড ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতলো। বাট এটাই যে ওই রাতে 2022-এর রাতে, মাঝরাতে হরমনপ্রীত স্মৃতি এসে বললো আমাকে একটা কথা, যে দিদি আমরা এই ওয়ার্ল্ড কাপটা তোমার জন্য জিততে চেয়েছিলাম, কারণ আমি জানি তুমি এই ওয়ার্ল্ড কাপের পরে আর খেলবে না, কিন্তু আই এম সো সরি দ্যাট আমরা করতে পারলাম না তোমার জন্য, কারণ আমরা সারা জীবন এই আক্ষেপটা থাকবে, বাট প্রমিস করছি নেক্সট ওয়ার্ল্ড কাপে তোমার হাতে আমরা ট্রফি তুলে দেবো। যখন ফাইনালি, তখনও কিছু হয়নি, যে ইন্ডিয়া জিতছে, ভালো লাগছে, আনন্দ করছি, এত ভালো একটা তোমার অ্যাটমসফিয়ার, সবকিছু ভালো লাগছে, একদম চ্যান্টিং হচ্ছে, ফুল ব্লু হয়ে রয়েছে, উইমেন্স ক্রিকেটে ইন্ডিয়াতে এইরকম ক্রাউড আসবে ফাইনাল দেখতে, টিকিটের হাহাকার চলছে, গেটে লিখে দেওয়া হচ্ছে সোল্ড আউট, সবকিছু দেখার পরে না ভাবছিলাম, এইসব নিয়েই ভাবছিলাম, এই জিনিসটা মাথায় ঢোকেনি। যখন ও হরমন স্মৃতি আমার সামনে ট্রফিটা নিয়ে এলো,
and I could not control my emotion. I think that was the sweetest moment, and ওরা যে জিনিসটা আমাকে বলেছিল 2022-এ সেই জিনিসটা করতে পেরেছে আমার জন্য না, সমগ্র উইমেন্স ক্রিকেটের জন্য, সমগ্র উইমেন্স ক্রিকেটের গ্রোথের জন্য। কারণ ওরাও জানতো যে উইমেন্স ক্রিকেটকে আরও ওপরে যেতে গেলে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ আইসিসি ইভেন্টে গিয়ে চ্যাম্পিয়ন হতে হবে, তবেই আমাদের একটা নিজস্ব একটা প্যাথ থাকবে আলাদা। সো সেটাই করার চেষ্টা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি ছিলাম না, করতে পারিনি 2022-এ, বা দুবার সুযোগ পেয়েছিলাম আমরা, বাট এটা ওরা করে দেখিয়ে দিয়েছে। কি বলছিলে মানে জড়িত না কি একা পথে কি বলছিলে? বলছিলাম যে আই এম সো প্রাউড অফ ইউ গাইজ ডান মানে এক্সট্রিমলি ওয়েল, অ্যান্ড তোরা যেটা বলেছিস সেটা করে দেখালি, এর জন্য আমি হয়তো তোদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। অ্যান্ড ইউ টু উইল বি অলওয়েজ মাই ফেভারিট, অ্যান্ড ইউ উইল বি মাই ফেভারিট, অ্যান্ড ইউ টু আর সুপার হিরো, অ্যান্ড তোর ছবি আমার কাছে সারা জীবন আমার ডায়েরির পাতায় ছবিটা থাকবে, তোদের দুজনের ছবি, কারণ তোরা আমাদের থেকেও বড়, আমরা কিচ্ছু করিনি। ইউ গাইজ সেড ইট, অ্যান্ড মানে বলে কাজটা কমপ্লিট করা ওয়ার্ল্ড কাপের মতন টুর্নামেন্টে সেই রাতেই গেছিল, মানে ওই 22-এর একদম সেই রাতে যেই ম্যাচটা আমরা সাউথ আফ্রিকার সাথে হারার পরে নিউজিল্যান্ডে, সেই রাতে আমরা রুমে ছিলাম। পরের দিন, সেই সময় কোভিড চলছিল বলে ফ্লাইট অপশন অন্যরকম চলছিল সেই সময়, যার ফলে আমিও রুমে একা বসে আছি আর ভাবছি কি হয়ে গেল, ওয়ার্ল্ড কাপটা শেষ, এরপরে ওয়ার্ল্ড কাপটা খেলবো না। কোভিডের আগে ভাবছিলাম ওয়ার্ল্ড কাপটা আদৌ হবে কি না, আর সবকিছু টার্মোয়েলের মধ্যে দিয়ে গিয়ে তারপর রাত্রিবেলা টক দেখি দুজনে এসে দাঁড়িয়ে আছে, ওদের চোখেও জল, ওদের দেখে আমারও হালকা একটু জল এলো। তারপর আমি ওদেরকে বসালাম, চল বাইরে যাই, হাঁটতে যাই আমরা, এই হাঁটতে গিয়ে তারপর এই কথাটা কমপ্লিট হলো। তারপরে এই কথাটা বলার জন্য ওরা এসেছে। এটা বললো হরমনপ্রীত সিংকে ইন্টারভিউতে, বললো যে আমি আর স্মৃতি দিদির ঘরে গিয়ে মাঝরাতে গিয়ে বলেছিলাম যে আমরা কাপটা তোমার জন্য জিতবো। একদম এমনকি ধরো তুমি লর্ডসে যেই ম্যাচটা খেললাম তখন আমাকে স্মৃতি রিমাইন্ডার দিয়েছিল, দিদি আসল কাজটা কিন্তু বাকি আছে, ওয়ার্ল্ড কাপটা, নেক্সট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে আমরা কিন্তু ট্রফিটা তুলবই তোমার নামে। সো আই থিঙ্ক এতটা মানে ভালোবাসা, এতটা সম্মান আমার কাছে মনে হয় আমি হয়তো জীবনেও এক্সপেক্ট করিনি যে এরকম সম্মান, এরকম ভালোবাসা ওরা দুজন আমায় দেবে। তার মানে এই একটা মিশন, অনেকদিন ধরে একটা মিশন তৈরি হয়েছিল বোধহয় তোমাদের, না? এই যে ধরো 2017-কে লক্ষ্য রেখে হয়তো তোমরা এগিয়েছিলে, সেটা হয়নি, 2022-এ হয়নি, 2025-এ গিয়ে হলো, কিন্তু এই যে জার্নিটা, এই যে ইন্ডিয়াকে টপ জায়গায় দেখা, একদম মানে বিশ্ব সেরা হিসেবে দেখা, সেটা মানে কবে থেকে তৈরি হলো আর কি? আই থিঙ্ক 1997-এ যখন আমি প্রথম ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেছিলাম ইডেন গার্ডেনে, তুমিও জানো 1997 উইমেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই সময়কার গভর্নমেন্ট সব উইমেন্স মানে মেয়েদের স্কুলগুলোকে ফ্রিতে পাস দিয়েছিল। আমিও সেই সময় বল গার্ল হিসেবে ওই ম্যাচ দেখেছিলাম, সেখান থেকে আমি স্বপ্ন দেখা শুরু করি যে ক্রিকেট খেলবো, ইন্ডিয়ার হয়ে খেলবো, ওয়ার্ল্ড কাপ খেলবো। কিন্তু উইমেন্স ক্রিকেটের মধ্যে একটা কালচার ডেভেলপ হয়েছিল যে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। উইমেন্স ক্রিকেট এখনো ওয়ার্ল্ড কাপ জেতেনি, আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। প্রত্যেক ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে আমাদের সিনিয়ররা, আমাদের কর্মকর্তারা যারা ছিলেন তৎকালীন যুগে উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার, তারা সকলে একটাই কথা বলতো, আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। এই যে ওয়ার্ল্ড কাপ জেতা যে বারবার শুনতে তখন রিয়েলাইজ করলাম আলটিমেট গোল ওইটাই। তুমি যত ভালো বাইল্যাটারাল সিরিজ খেলো না কেন, কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতাটাই হলো আসল গোল। তবে তোমাকে অপোজিশন সম্মান করতে শুরু করবে, অপোজিশন তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে, অ্যান্ড গ্লোবালি তোমার নাম, তোমার টিমের নাম সবার উপরে থাকবে, যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাম্বার 1 টিম। তো সেইটা মাথায় ঢুকতে ধরো 2005-এ যখন প্রথম ওয়ার্ল্ড কাপ খেলি, আমাদের তখন একটাই লক্ষ্য ছিল, এবার সেমিফাইনাল ব্রেকটা করে আমাদের ফাইনাল খেলতেই হবে। কিন্তু ফাইনালে গিয়ে কীভাবে খেলবো, কীভাবে নার্ভ কন্ট্রোল করবো বা কীভাবে হ্যান্ডেল করবো, উই ডোন্ট নো। তো ফাইনালে গিয়ে আমরা খুব বাজেভাবে চোখ করে গেছিলাম এন্টায়ার টিম। তারপরে 2009-এ আমরাও সেমিফাইনালে গিয়ে আবার সেই নিউজিল্যান্ডের কাছে হেরে যাই, ভালো অস্ট্রেলিয়ার মাঠে, অস্ট্রেলিয়াতে প্রথম হারালাম দুবার। তারপরে 2013 ইন্ডিয়াতেই হয়েছিল, বম্বেতে খেলা ছিল, মানে মুম্বাইতে, কেউ জানতোই না ওয়ার্ল্ড কাপ হচ্ছে। সো সেইখান থেকে 2017 ছিল যে এইবার আমাদের করতেই হবে, আর উইল ডু ইট। সেইখান থেকে দেখো এত বড় একটা টুর্নামেন্ট, আপস অ্যান্ড ডাউন থাকেই, এক পেসে তুমি কখনোই যেতে পারো না। যখন তুমি নকআউট পর্যায়ে যাবে তখন তোমার যেন পিকটা আসে, ঠিক সেই রকমভাবে গ্রাফটা আমাদের উঠেছিল। এগেন ফাইনালে গিয়ে আমরা, ফাইনালটা যদি তুমি দেখো আবার একবার, 90 ওভার আমরা কন্ট্রোল করেছিলাম, লাস্ট 10 ওভারে ম্যাচটা হেরে গেছিলাম, ওইখানে নার্ভটা আমরা ধরে রাখতে পারিনি। অ্যান্ড তারপর থেকে আমরা বেরিয়ে গেলাম ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তারপরে ওয়ার্ল্ড কাপ, কোভিড, অনেক কিছু হলো আমাদের জীবনে। ম্যাচটা দেখেছিলাম, অফিসে বসে দেখছিলাম এবং ফিরেছিলাম একদম ডিজেক্টেড অ্যাকচুয়ালি, একদম। বাট সেখান থেকে উইমেন্স ক্রিকেটের পারসেপশন চেঞ্জ হলো, ভারতবর্ষের লোক উইমেন্স ক্রিকেটকে অ্যাকসেপ্ট করতে শুরু করলো, লোক জানতে শুরু করলো, তাদের আগ্রহটা বাড়লো।
ক্যালেন্ডার ভালোভাবে তৈরি হলো উইমেন্স ক্রিকেটের। আগে আমাদের একটা ম্যাচ খেলে বছরের পর বছর বসে থাকতে হতো নেক্সট সিরিজ কবে আসবে, কিন্তু 2017-এর পর থেকে একটা প্রপার ক্যালেন্ডার শুরু করলো যে তুমি দুটো সিরিজ ইন্ডিয়াতে খেলবে, দুটো সিরিজ ইন্ডিয়ার বাইরে যাবে, কার সাথে অন্য ট্রাই নেশন সিরিজ হবে। এই যে জিনিসগুলো মানে সুন্দরভাবে একটা পরিকাঠামোর মধ্যে দিয়ে একটা প্ল্যানিং প্লটিং এর মধ্যে দিয়ে যে এগোতে শুরু করলো, সেইখান থেকে কিন্তু আসল গ্রোথটা শুরু হলো। আর 2017-এর ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে আমি হরমান, স্মৃতি, সুষমা ওয়ার্মা, আমরা সবাই তখন মানে একসাথেই ছিলাম। আমরা বেসিক্যালি দিস গ্রুপ উইথ মি অলওয়েজ, বিকজ যারা ইয়াংস্টাররা টিমে যখনই আসতো ওরা সারাক্ষণ আমার সাথেই ঘুরতো। মানে হরমান যখন ঝুলুদি নামটা কার দেওয়া? আই থিঙ্ক হরমান, স্মৃতি এরাই দিয়েছে। ঝুলুদি আর কি, ঝুলন থেকে ঝুলুদিটা হয়ে গেছে। সো এরা মানে আমার কাজ ছিল যে যারা ইয়াংস্টার যারা টিমে থাকতো, যারা নতুন ডেবিউ করতো, তাদেরকে একটা কমফোর্ট জোন দেওয়া। তাদেরকে সবাই বলছে, সবাইকে আমরা হরমান প্রেস কনফারেন্সেও যেটা বলেছে যে আমাকে এতটাই কমফোর্ট দিয়েছে সে সময়। আমার কাজ এটাই ছিল, কারণ আমরা যখন ডেবিউ করেছি আমাদেরকে বোঝায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কি, কিভাবে খেলতে হবে, কোথায় তোমাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, কোন লেন্থে বল করতে হবে, হাওয়া কোন দিক দিয়ে চলবে, বল কিরকম সুইং হবে। তার আগে তো আমরা কোথায় হোয়াইট বলে খেলতাম, আমরা তো মাঠে তো কোনো রকম লাল বলে খেলে সোজা তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছো, সাদা বলে বল করতে যাচ্ছ। সাদা বল কিভাবে কন্ট্রোল করতে হয় উই ডোন্ট নো। মানে তুমি একেবারে মাছ সমুদ্রে পড়ে গেলে এবার তুমি সাঁতরে বেঁচে থাকতে পারলে বেঁচে যাও, নাহলে ওখানে ডুবে যাও, এরকম ছিল আমাদের উইমেন্স ক্রিকেটে তৎকালে। কেউ এই জিনিসগুলো ডিসকাস করতো না। তো আমার এটা ছিল যে আমি যদি কোনোদিন এই 5-7 বছর খেলতে পারি, যেটুকুনি সঞ্চয় করব সবসময় আমি আমার ইয়াংস্টারদের সাথে শেয়ার করব সেই নলেজটা। যতখানি তারা নিতে পারবে, না নিলেও কোনো অসুবিধা নেই, বাট আমি আমার তরফ থেকে ক্লিয়ার থাকবো যে আমি ওদেরকে বলার চেষ্টা করেছি এই উইকেটে কিভাবে ব্যাট করতে হয়, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, কোন শটটা খেলাটা মানে তোমাকে কন্ট্রোল করতে হবে, কোন শটটা মারতে হবে, কোন লেন্থে বল করতে হবে, সাদা বল কতখানি সুইং করতে পারে, কখন তুমি সাদা বলকে সেকেন্ড স্পেলে কিভাবে ইউজ করবে, তোমার ফিল্ড সেটিং কি হতে পারে। ড্রেসিং রুমে বড় বড় আরো ক্রিকেটাররা থাকতো, তাদেরকে দেখে তুমি ক্যারিড ওয়ে না হয়ে তুমি তোমার নিজের মতন থাকো, তোমার নিজের ভেতরে যে জিনিসটা আছে সেটা এক্সপ্রেস করো, যদি কিছু রকমভাবে আমরা হেল্প করতে পারি। তো এই জিনিসগুলো আমি সবসময় করতাম। কখনো খাওয়াতে নিয়ে যাওয়া, ডিনার করতে নিয়ে যাওয়া, চলো আজকে আমার তরফ থেকে ডিনার, আজকে তুই এই ম্যাচটা ভালো করে খেল, একটা 50 বা সেঞ্চুরি করা, আইল গিভ ইউ ওয়ান ব্যাট, বিকজ আমার কাছে খুব ভালো ব্যাট দিত আমাকে এসএস। সো যার জন্য আমি আমার ব্যাটটার ওপর সবার নজর থাকতো। তো আমার ওদের কাছে মানে মানে দেওয়ার রাস্তা ছিল এটা হরমান, স্মৃতি বা অন্য আদার ব্যাটারদেরকে, যে তুই এই ম্যাচে আজকে রান করে ম্যাচটা জেতাতে পারলে আইল গিভ ইউ দ্যাট ব্যাট, তোর যেটা পছন্দ। তো এরকম ভাবে অনেকবার এরকম হয়েছে, ওরা ম্যাচ জিতিয়েছে, রান করেছে, এসে আমার ব্যাট থেকে ব্যাট নিয়ে চলে গেছে। ইন্টারভিউ দেখছিলাম, মানে হরমানের বাবাও বলেছেন যে ইন্ডিয়া টিমে হরমানের বাবা মাই ছিল হচ্ছে ঝুলনরা অ্যাকচুয়ালি। মানে আমার খুব কাছের ছিল এরা, মানে এদেরকে আমি নিজের মতন করে বড় করতে দিয়েছি। আমি যেগুলোতে সবসময় মনে করেছি আমাদের সিনিয়ররা সেরকম ভাবে আমাদের গাইড করেনি, আমার দায়িত্ব ছিল এদেরকে আমি যেন একদম মানে সবসময় মানে সব রকম নেগেটিভিটি থেকে দূরে রাখতে পারি এদেরকে, কারণ এরা হলো সুপারস্টার, এরাই হলো, এদেরকে আগলে রাখাটা, কারণ এদের মধ্যে এবিলিটি আছে। কারণ আমি একজন বোলার, আমি নেটে বল করছি, আমি সবসময় আগে পিক করতে পারবো এর মধ্যে কোন এবিলিটি আছে অ্যাজ এ ব্যাটার হিসাবে। তো সবসময় দেখেছি স্মৃতি অন্য ব্যাটারদের থেকে লেন্থ খুব ভালো পিক করতো, খুব ভালো স্ট্রাইক স্ট্রোক মারতে জানে, ফেয়ারলেস শট খেলে, মানে সারাক্ষণ ওর সময় খুব হাই বলো আর কি। হ্যাঁ, তো সেই জিনিসগুলো দেখার পর থেকে আমার মনে হয়েছিল এই প্লেয়ারটা যদি ভালোভাবে এস্টাবলিশ করে আমাদের টিমে মিথালির সাথে সাথে মিথালি উইল হ্যাভ ওয়ান মোর সাপোর্ট প্লেয়ার। একা পড়ে যাচ্ছে অনেক সময় যে ওকে আর কেউ সাপোর্ট করছে না, তো মিথালি, স্মৃতি, হরমান তিনজন যদি একজন আরেকজনকে সাপোর্ট করতে থাকে তাহলে আমাদের নাম্বার অফ ম্যাচে জেতার আশাটা আরো বাড়বে। তো সেই সব আমার মাথায় সারাদিন চলতো, কি করে কোন প্লেয়ারটা কোথাও ভালো খেলছে ডোমেস্টিক ক্রিকেটে। আমি হয়তো কখনো মিথালিকে বলেছি, কখনো কোনো সিলেক্টরদের বলেছি এই প্লেয়ারটাকে একটু দেখো, এই প্লেয়ারটার মধ্যে এক্স ফ্যাক্টর মনে হচ্ছে আছে। তো সেইভাবে রিচাও ঘোষ কিন্তু সেইভাবে কিন্তু এসেছিল বাংলা টিমে বলো বা পরবর্তী সময় ইন্ডিয়ান টিমে। সো আমার এইগুলো করতে আমার ভালো লাগতো, আমার মনে হয় আই শুড গিভ ইট ব্যাক টু মাই ক্রিকেট। আমি ক্রিকেটকে কতটা দিতে পারবো, কারণ আমি যে জিনিসটা পেয়েছি ক্রিকেট থেকে, কারণ উইদাউট ক্রিকেট আই এম জিরো। ক্রিকেট যা দিয়েছে তারপরে আমার মনে হয় ক্রিকেটকে আমারও দেওয়া উচিত। চলুন, এই যে বলা হচ্ছে যে এই জয়টা মহিলা ক্রিকেটকে অনেক চেঞ্জ করে দেবে, তোমার কি মনে হয় না যে 2017 এই চেঞ্জটা এসে গেছে? চেঞ্জের রাস্তাটা শুরু হয়েছিল, কিন্তু লাস্ট 3-4 বছরে অনেস্টলি স্পিকিং অনেক বেটার জিনিস হয়েছে। ধরো কিছু ক্ষেত্রে ধরো তোমার WPL ওয়াজ মানে অনেক বছর ধরে চর্চায় চলছিল, হবে, হচ্ছে, করব না, কখনো বোর্ডের
আপ মানে তোমার আপস অ্যান্ড ডাউন চলছিল, কিন্তু ফাইনালি যখন WPL শুরু হলো আর এই যে রেজাল্টটা এলো না, এটা কিন্তু WPL এর একটা রিয়াকশন। কেন তুমি যখন কনস্ট্যান্ট এই 30,000 ক্রাউডের মাঝখানে খেলছো, এই যে অভ্যাস হওয়াটা, এটা তো আমাদের ছিল না। আমরা তো লর্ডসে ফার্স্ট টাইম 30,000 ক্রাউডের মাঝখানে খেলছি, সবাই এদিক ওদিক তাকাচ্ছে, এদিকে দাঁড়া, ও এদিকে শুয়ে অ্যাডজাস্ট কর, আমরা জানি না কিভাবে ওই সময়টায় রিয়াক্ট করতে হয়। কিন্তু এই বাচ্চারা, এই মেয়েরা, এরা কিন্তু বুঝে গেছিল WPL খেলে যে প্রেশারটা কি, এক্সপেকটেশন কি। কারণ তুমি যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবে, প্রেশার আরো বেশি থাকে, এক্সপেকটেশনটা আরো বেশি থাকে, মানে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ভালো করতে হবে, যে যেই ফরম্যাটই করো না কেন। তুমি ওয়ান পেজ প্লেয়ার হতে হবে না, তোমাকে 3টে পেজেই ভালো খেলতে হবে। তোমার ব্যাটিং ভালো করতে হবে, তোমাকে ফিল্ডিং ভালো করতে হবে, তোমাকে বোলিংও করতে হবে। বোলিং হলে একটা ফেজে বোলার না, তোমাকে 3টে ফেজের বোলার হতে হবে, যে তুমি পাওয়ার প্লেতেও এসে বল করে দাও, তুমি মিডল ওভারেও বল করতে পারো, তুমি ডেথ ওভারেও বল করতে পারো। তো তোমার কাছে এক্সপেকটেশনটা হলে এতখানি, সেখান থেকে তোমার একটা জিনিস বলতেই হবে যে টিমে সবসময় এই জিনিসটা মানে তোমার এই WPL কিন্তু তোমাকে সবসময় এই জিনিসটা চেঞ্জ করে দিয়েছে। লাস্ট 3 বছরে যেভাবে যত কোয়ালিটি ক্রিকেটাররা আজকের দিনে এসছে, তারা কিন্তু WPL থেকে এসে, WPL এর পারফরমেন্স থেকে। সেই WPL তোমার মানে যে কোয়ালিটি প্লেয়ারগুলো পেয়েছি, শ্রীচরণী, কান্তি গড়ের মতন প্লেয়াররা বলো, রিচা দেখো, রিচা WPL এর দুবার মানে কঠিন জায়গা থেকে টিমকে জিতিয়েছে, একবার টিমকে কঠিন জায়গা থেকে চ্যাম্পিয়ন করেছে। সেই যে নার্ভ হোল্ড করার যে একটা এবিলিটি, যে কঠিন সময় কিভাবে খেলতে হয়, সেই জিনিসটাও শিখে গেল। কোয়ালিটি ওভারসিজ প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করছে, দেখছে কখন সুইচ অন হচ্ছে, কিভাবে সুইচ অফ হচ্ছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, ফিনান্সিয়ালি যখন তুমি আরো যখন একটু বেটার থাকো, তোমার মাইন্ডে একটা কিন্তু একটা আলাদা আত্মবিশ্বাস আসে, ফোকাসটাও বেড়ে যায়। অ্যান্ড রিচা দেখো কিভাবে খেললো, কঠিন সময়গুলোতে এসে ব্যাটিং করে টিমকে অন্য জায়গায় নিয়ে গেল। হয়তো অনেক বড় রান করেনি, কিন্তু টিমের জেতার জন্য যেটা দরকার ছিল, সে এক্স ফ্যাক্টর জিনিসটা কিন্তু করে দিয়েছিল। ওই ম্যাচে, অস্ট্রেলিয়ার ম্যাচে যদি রিচার ওই ছোট্ট ক্যামিও যদি না থাকতো, ইন্ডিয়া কিন্তু জিততে পারতো না। ওই 2 6 2 4 যেভাবে ও মারলো, হ্যান্ডস ডাউন ম্যাচটাকে কিন্তু মোমেন্টাম শিফট করে দিল। এন্ড আজকের মডার্ন ক্রিকেটে কিন্তু মোমেন্টামটা খুব ম্যাটার করে। একটু পিছনে নামলো একটু, নাকি একটা ডাউন উপরে নামলে ভালো হতো? সেটা তো টিমের কম্বিনেশনের উপর, কোন জায়গায় তাকে ইউজ করছে কোচ, ক্যাপ্টেন, থিঙ্ক ট্যাঙ্ক, সেটা তো থাকে, স্পেসিফিক রোল থাকে। তোমাকে আমার দরকার ওই 50টা 30টা বল পাবে, তুমি 30টা বলে তোমাকে বেস্ট খেলতে হবে। সো সেইগুলো নেই, 45টা রান করে যেতে হবে তোমাকে। এইভাবেই প্রিপারেশন তার, যে তুমি যখন ব্যাটিং করতে যাবে, ধরে চলো তোমার সাথে টেলেন্ডার ব্যাটাররা আছে, 30 বল আছে, তোমার 50 রান চেস করছো। তুমি কিভাবে তোমার 50 রান চেস করবে, কিভাবে তোমার ওয়ে অফ মানে ক্যালকুলেশনটা হবে, সেইগুলোই আজকে কভারের উপর দিয়ে 6টা যা মারলো, সেকেন্ড বল ফাইনালে কভারের উপর দিয়ে ওই রকম শট এত ইজিলি খেললো, ভাবা যায়? অ্যাবসলিউটলি। এন্ড রিচা আমার কাছে হলো মানে মানে ওয়ান অফ দ্য সুপারস্টার। আমি ওকে এতটাই রেট করি, কারণ আমার সাথে এই নিয়ে অনেকের সাথে তর্ক হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, অনেক পারসেপশন অনেকের অনেক থাকে, কিন্তু আমার কাছে ওরা সুপারস্টার। মহিলা ক্রিকেটে এইরকম অ্যাট উইল বড় শট খেলা প্লেয়ার এই এজে আমি দেখিনি। ধোনি একদম 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 ওর মধ্যে ওই এবিলিটি আছে। আমরা যখন আমার মনে আছে যখন 2013 ওয়ার্ল্ড কাপ, গল্পটা খুব ভালো। তখন আমি মানে আমরা ওয়ার্ল্ড কাপ বাজে খেলে ফিরে এসেছি, মনটা খুব খারাপ। তো সেই সময় সিএবি অফিসিয়ালদের বলছে আমার বেঙ্গল টিমটাকে একটু রিবিল্ড করতে হবে, কারণ প্লেয়ার আসছে না নতুন, একটা কাজ করতে হবে তোমাকে। তুমি কি যেতে পারবে সব ডিস্ট্রিক্টে ঘুরে? অ্যান্ড ওখানে গিয়ে তোমাকে তাহলে ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট অর্গানাইজ করতে হবে, অ্যান্ড সেইটাতে তোমাকে ইনভলভ হতে হবে। ওখানকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে তোমাদের ওকে মানে অ্যাজ এ মেন্টর হিসেবে তোমাকে কথা বলতে হবে, গাইড করতে হবে। তো সেই কাজটা করতে 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 যখন শিলিগুড়ি পৌঁছেছিলাম, শিলিগুড়িতে একটা বাচ্চা মেয়ে ক্লাস 6-7 পড়ে, সবার থেকে একটু লম্বা, খুব কিউট দেখতে, যখন ব্যাটটা করলো তখন মনে হলো হ্যাঁ এর মধ্যে এক্স ফ্যাক্টর আছে, ওকে এর মধ্যে ক্রিকেটটা আছে। তারপর সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা, হ্যাঁ তাকে জিজ্ঞেস করলাম, তখন সে বললো, আমি বললাম কি করো তুমি? তখন বললাম উইকেট কিপিং করি। আমি কি ঋদ্ধিমান সাহা, শিলিগুড়ি মানেই ঋদ্ধিমান সাহা। ও বললো ইয়েস ঋদ্ধিমান শাহ, এট দ্য সেম টাইম বললো আমি ধোনির ফ্যান। তাই আমি বুঝে গেলাম কি বলতে চাইলো। তারপর থেকে বেঙ্গল প্রবাবলস ক্যাম্প যত হতো, তোমার ডিস্ট্রিক্ট ট্যালেন্ট হান্ট ক্যাম্প, এই ক্যাম্প, তারপরে তোমার আন্ডার-16 ক্যাম্প, আন্ডার-19 ক্যাম্প, ওকে নিয়ে আসে রাখা, প্র্যাকটিস করানো, শেখানো, বাচ্চা একদম একটু ভালো খেললে ওকে ট্রফি দেওয়া। মানে আমার স্টিল আই রিমেম্বার 2017-তে আমরা সে বছর খেলছি, ওকে আমি জোর করে সিলেক্ট করেছিলাম, শি ওয়াজ জাস্ট 15,
সব সিলেক্টাররা সবাই বলেছিল না এত ছোট বয়সে খেলানোর দরকার নেই, আরও সময় আছে পরে খেলবে। আমি বলছি না, ওকে এখনই দরকার, কারণ ওকে যদি এখন থেকে আমরা রেডি করতে পারি, উইদিন 2-3 ইয়ার্স শি মাইট প্লে ফর ইন্ডিয়া। অ্যান্ড বিলিভ মি, ওই টুর্নামেন্টে সেরকম হয়তো কিছু করতে পারেনি, কিন্তু পরের টুর্নামেন্ট থেকেও বেঙ্গলের মেন প্লেয়ার হয়ে গেল, যে ম্যাচ উইনার প্লেয়ার। এখনও রিমা মালহোত্রা আমাকে আগের দিনও গল্পটা করলো যে বেঙ্গল ভার্সেস দিল্লি ম্যাচ হচ্ছে, বেঙ্গল 35 for 5, চেজিং 140, রিচা ঘোষ একা গেল গিয়ে ম্যাচটা 18 ওভার 19 ওভারের মধ্যে খেলাটা শেষ করে দিল। আর ওইখান থেকেই কিন্তু রিচা ঘোষের সিলেকশন হয় চ্যালেঞ্জার ট্রফিটা WB রমন ছিল আরেকজন, উনি হিরেকে খুব ভালো করে চেনেন, ওনার চোখ কিন্তু জহুরির চোখ, ও দেখেই বলে দিল ও তাড়াতাড়ি করে T20 ওয়ার্ল্ড কাপ খেলতে অস্ট্রেলিয়া নিয়ে চলে গেল। হয়তো সে কিছু করতে পারেনি, কিন্তু ওই মহলের সাথে রেখে তাকে গ্রুম করার যে একটা প্রবণতা ছিল, আর টিমে ওর ওয়ার্ক এথিক, ওর যে পাওয়ার, ওর যে কোয়ালিটি আছে, সেটা সবার পছন্দ হয়েছে। আর সেখান থেকে তো আবার রিচার জার্নি শুরু। অ্যান্ড রিচা ইজ বিন আউটস্ট্যান্ডিং ক্রিকেটার। যখনই ক্রুশাল সিচুয়েশন আছে, ক্রাঞ্চ সিচুয়েশন আছে, ও কিন্তু স্ট্যান্ড আউট পারফর্ম করে যায়। উইকেট কিপারও খুব ভালো, সব কিছু ভালো, অ্যান্ড ভালো মেয়ে। বেস্ট থিং ইজ খুব ভালো মেয়ে, ভেরি ইনোসেন্ট। এই বাচ্চাগুলোকে দেখছিলাম, মানে এই মেয়েগুলোকে দেখছিলাম, সবাই মানে একদম ওই হয় না যে দিনের শেষে যখন ওই আমরাও গিয়ে একটা কোনো সময় সাফল্যের পর হলো, কোনো খারাপ লাগার পরে বলো, ব্যর্থতার বড় বলো, একটা জায়গায় আশ্রয় চাই না? হ্যাঁ, মানে এরকমভাবে সেটা মায়ের কোল হতে পারে, বলে না ওই পাখিরা ঘরে ফেরে, এরকমভাবে ঝুলন গোস্বামীর কাছে ফিরছিল মনে হচ্ছিল আমার গোটা মাঠ জুড়ে। না আমার মানে ধরো তারা আমার খুব কাছের, মানে এবং যেভাবে তোমার সঙ্গে যেভাবে ওরা জড়িয়ে ধরে তোমার কাছে একটা সমর্পণ করছিল, আমি জানি না মানে এটা সবার সাথে, মানে যখন আমার ফোন সবসময় খোলা থাকে, যখন যার কোনো রকম ইস্যু থাকে, প্রবলেম থাকে, দে কল মি, আই ট্রাই টু কমিউনিকেট ইন মাই ওয়ে, ট্রাই টু হেল্প দেম। কেউ অস্ট্রেলিয়াতে খেলছে, হয়তো তার বল ভালো হচ্ছে না, দিদি 2 মিনিট ফোন পে অনলাइन आ जाओ ना, बात करनी आपसे। मैं यहाँ से क्या बताऊंगी आपको, মানে এরকমভাবে যেভাবে হোক আমি ওদেরকে হেল্প করার চেষ্টা করি, বা অন্যরকম কোনো হেল্প দরকার যদি পড়ে। সো অ্যান্ড রিলেশন ইজ ম্যাটার্স, এন্ড অফ দ্য ডে। আমরা হয়তো প্রফেশনাল অ্যাথলিট হতে পারি, বা দিনের শেষে আমরা মানুষ, অ্যান্ড সব কিছুতে রিলেশন ম্যাটার। কারণ আমি যদি এক্সপেক্ট করি যে সবাই আমাকে সম্মান করবে, তাহলে আমাকে সবার আগে তাদেরকেও সম্মান দিতে হবে। অ্যান্ড সেটা হয়তো আমার মাঠ থেকে আমি শিখেছি ছোটবেলা থেকেই, তার জন্য এই জিনিসটা আমার মধ্যে হয়তো ডেভেলপ। আমার একটা তোমার ইন্টারভিউ মনে আছে পুরনো, যে মানে যেখানে তুমি বলছো যখন ICCর বেস্ট ক্রিকেটার হলে 2007-এ, তখন তোমার মা একটা কথা বলেছিলেন যে পরের জেনারেশনকে তৈরি করে যা। একদম একদম, আমি এক্সপেক্ট করিনি যে মা ওই সময় কথাটা বলবে। মা বললো হট করে একদিন, হ্যাঁ ঠিক আছে, আনন্দ হচ্ছে, সবাই আসছে। তুমি তখন তোমার ইন্টারন্যাশনাল ক্রিকেটে 5 বছর বয়স। একদম, আর আমি ছোট তখন, আমি ধরো না এইসব বোঝার, তখন তো নিজেও উঠছি। এরকম একটা মুহূর্ত যেখানে সারা ভারতবর্ষের লোক তোমাকে দেখছে, চিনছে, সাডেনলি তোমাকে রাস্তায় বেরোয় লোক চিনে ফেলছে, তার আগে কেউ চিনতো না। মানে আলুওয়ালা থেকে মানে তোমার এয়ারপোর্টের ক্যাপ্টেন প্লেন চালাচ্ছে, সেও চিনে ফেলছে, ক্যাপ্টেন অ্যানাউন্স করছে গ্ল্যাড টু হ্যাভ ঝুলন গোস্বামী ICC ক্রিকেটার অফ দ্য ইয়ার আমাদের সাথে আজ ট্রাভেল করছেন, যে আগে কেউ চিনতোই না। আমরা তার আগে 5 বছর আগে আমি ইন্ডিয়া খেলেছি, একমাত্র তুমি সেরকম কোনো কেউ ছিলই না তখন, বাড়িতে আসবেও একদম। তো সেখান থেকে ওভারনাইট যখন লোকে তোমাকে সাডেনলি চিনতে পারলে, ইংল্যান্ড থেকে ফিরছিলাম এখন এখনো মনে আছে, সো সেই তুমি মানে ট্রলিটা নিয়ে কোন দিকে যাবে বুঝতে পারছি না। অবশ্যই নতুন এয়ারপোর্টে প্রথম বেরিয়ে এসেছি, 17 বছর বয়স, তখন আমি কি করবো, লম্বা মতন মেয়ে একটা বেরোলো, সেইখান থেকে সাডেনলি লোকে তোমায় চিনতে শুরু করে দিল। সেই সময় মা এই কথাটা বললো যে ঠিক আছে তুমি আনন্দ করো, সব ঠিক আছে, কিন্তু নেক্সট জেনারেশনের জন্য এমন কিছু করে যাও যাতে তারা যেন ক্রিকেটটা খেলতে পারে, তাদের জন্য এই অভাবটা অসুবিধা না হয়, যে স্ট্রাগলগুলো তোমরা ফেস করছো তারা যেন বেটার প্ল্যাটফর্মটা পায়। আর সেখান থেকে আমার মাথায় ওই চিন্তা ছিল যে বাংলায়, আমি যেহেতু বাংলাতেই এখনো কাজ করছি, CAB-তে কাজ করছি, চেষ্টা করি প্লেয়ারদের সাথে কি করে আরো বেটার ভাবে কমিউনিকেট করে CAB থেকে আরো কি বেটার ফেসিলিটিস আমার প্লেয়ারদের জন্য বের করে নিয়ে আসতে পারি। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করে যাই। ইন্ডিয়ান টিমেও তাই ছিল, আমি সবসময় আপফ্রন্টে গিয়ে কথা বলতাম। BCCI অফিসিয়াল যখন তৎকালীন যারা ছিলেন তাদেরকে সবসময় বলতাম, স্যার আমাদের এটা দিন, আমাদের ওটা লাগবে, আমাদের এটা দিতে হবে। অনেকে হয়তো আপসেটও করেছে যে এই সারাক্ষণ এসে কমপ্লেন করছে, কিছু করেই না, এরা পারফর্মিং করে না, শুধু চাইছে। সো বাট কিছু করার নেই, তোমাকে যদি অলিম্পিক জিততে হয়, তুমি যদি অলিম্পিকে গোল্ড মেডেল আশা করো, তাহলে তোমার প্রিপারেশনটাও গোল্ড মেডেলের মতন হওয়া উচিত, তবে গিয়ে তুমি এক্সপেক্ট করো যে অলিম্পিকে গিয়ে একটা 10 বছরের প্ল্যান থাকে আর কি, যে কোনো অবশ্যই। সেই প্ল্যানটাই হচ্ছিল না বলে আমরা সকলে সবসময় বারবার বলতাম আমাদের এটা দরকার ওটা দরকার, কিন্তু লাস্ট
2017 ওয়ার্ল্ড কাপের পর থেকে যেভাবে ধীরে ধীরে জিনিসগুলো চেঞ্জ হতে শুরু করলো, সেটা হলো আলটিমেটলি উইমেন্স ক্রিকেটের গ্রোথ। অ্যান্ড লাস্ট 3 বছরে WPL মানে তোমার একদম চেঞ্জ দ্য পারসেপশন অফ উইমেন্স ক্রিকেট। নাহলে এত বড় বড় তোমার কর্পোরেট ওয়ার্ল্ড আসতো না তোমাকে উইমেন্স ক্রিকেটে ইনভেস্ট করতে। যখন এত বড় কর্পোরেট ওয়ার্ল্ডের লোকরা আসছে, ইনভেস্ট করছে, তারা যখন বিলিভ করছে যে এই ইভেন্টে এন্টারটেনমেন্ট আছে, এই ইভেন্টে কোয়ালিটি আছে, এই ইভেন্টে ইউনো দিস ইভেন্ট ক্যান গো ফার্দার, সো এর থেকে ভালো কি হতে পারে। যখন মানে ইনফ্যাক্ট মানে তুমি বলছিলে এটা আমি মনে করবার চেষ্টা করছিলাম, যখন প্রাইজ দেওয়া হচ্ছিল সেদিনকে পরশু মানে 2 তারিখে রাত্রিবেলা, তখন ওই সময়টা 33 কোটি লোক খেলা দেখেছে তখন জিও হটস্টারেই শুধুমাত্র। ভাবা যায় এটা মানে এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, জানি যতক্ষণ না পুরো মাঠে ভিক্টরি ল্যাপটা হয়েছে একটা লোক যায়নি, সবাই দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য, মুহূর্তটাকে সেলিব্রেট করার জন্য। দিস আর দ্য রেয়ার মুহূর্ত, পিওরেস্ট ফর্ম অফ উইমেন্স ক্রিকেট। অ্যান্ড প্রথম 2 ঘন্টা বৃষ্টি পড়েছে, উই থট দ্যাট কালকে রোববার আরও লেট হয়ে যাবে। মুম্বাইয়ের মতন একটা শহর যেখানে ছুটি নেই, সবাই লোক দৌড়াচ্ছে, আর খেলা হচ্ছে নবী মুম্বাই, আর নবী মুম্বাই তার ফুল হাউস। অ্যান্ড অনেস্টলি স্পিকিং মানে এটা আমরা এক্সপেক্ট করিনি কোনোদিন উইমেন্স ক্রিকেটের জন্য এরকম হবে। সো ইট ওয়াজ সামথিং বেটার, মানে সামথিং বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। মানে এটা মানে একদম অ্যাবসলিউট জয়, মানে সব দিক দিয়ে একটা জয়, মানে জয়। এটা উইমেন্স ক্রিকেটের আলটিমেট গ্রোথ, আলটিমেট জয়, আলটিমেট গ্রোথের জন্য বলতে পারলে এখান থেকে আরেকটা রাস্তা শুরু হলো। আর জয় তো মানে এটা এন্ডলেস জয় হতে পারে এটা, মানে এটা নিয়ে তুমি যতদিন সেলিব্রেট করতে চাও এই মুহূর্তটা, তুমি সবসময় সেলিব্রেট করে যেতে পারবে। তো এই যে আমি বলছিলাম যে এই যে প্রসেসটা চালু হলো, যে এই যে সবসময় সবার মুখে শুনছো যে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, ওয়ার্ল্ড কাপ জিততে হবে, এবং তার সঙ্গে তার প্রসেস থাকে, এবং তুমি মিতালি রাজ এই দুজন ক্রিকেটার যে ফ্রন্ট লিডার পুরো টিমের। আমার মনে আছে যে একটা ওই সৌরভের কাছেই শুনেছিলাম, যে সৌরভ গাঙ্গুলির কাছে একটা গল্প শুনেছিলাম, যখন সৌরভ খেলছে তখন সম্ভবত ইয়র্কশায়ারে খেলছে, সামাও কাউন্টিতে খেলছে কোনো একটা, মানে 2000 নাগাদ, 2000 একটু আগে। সেই সময় ও আর দ্রাবিড় তখন কেন্টে খেলছে, বলছে আমরা রোজ এসে কথা বলতাম যে এই যে আমাদের যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হবে কোনোদিন, আমাদের যদি বিদেশে গিয়ে জিততে হয় কোনোদিন, তাহলে আমাদের সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, আমাদের ফিটনেস ট্রেনার আনতে হবে, যেমনভাবে বিদেশি টিমগুলো করে। তো ওইটা সেই জন রাইটকে আনার বীজটা কিন্তু তখনই তৈরি হয়েছিল। 2 বন্ধু যারা ক্রিকেট খেলে বড় হয়েছে একসঙ্গে, তারা দুজনের মধ্যে আলোচনা করে সে বললো যে আমরা যখন দায়িত্ব পাবো তখন কিন্তু এরমভাবে চালাবো। তুমি আর মিতালির মধ্যে এই কথাটা হতো, কিভাবে পুরোটা বদলাবে? আমার মনে হয় না, মানে 20 বছর ক্রিকেট ক্যারিয়ারে, মানে দুজনের একসাথে 19-20 বলো, ও 1 বছর আগে এসছে, আমি 1 বছর পরে গেছি টিমে। আমার মনে হয় না আমি আর মিতালি আমাদের লাইফে বেশিরভাগ সময় পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিন কথা বলেছি। আমরা সারাক্ষণ টিম নিয়েই কথা বলতাম, কি কম্বিনেশন হবে, কি করা যেতে পারে, ওইখানে উইকেটটা কি হতে পারে, এই ম্যাচটা আমাদের বের করতে হবে, তোর কি রোল হবে, আমি তোর পারফরমেন্সে হ্যাপি না ঝুলু, তুই আর একটু বেশি করে দায়িত্ব নিতে হবে, তুই সবসময় এগ্রেসিভ হয়ে যাচ্ছিস, একটু কন্ট্রোল কর। বা আমি ওকে বলতাম টিমটা ভালো বানা, তো সে ওয়াজ এ ক্যাপ্টেন, তো টিমটা আর একটু বেটার বানা, ভালো ব্যাটার খুঁজে নিয়ে আয়, দরকার পড়লে আমরা 2-1 এক্সট্রা সিনিয়র প্লেয়ারদের নিয়ে যাই যারা এই প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারবে। সবসময় ইয়াংস্টারদের ওভারসিজ ট্যুরে গিয়ে ফেলে দেওয়াটা ইজ নট রাইট, তাদেরকে সাপোর্ট দিতে হবে। এই সবই চর্চা চলে যেত। বিসিসিআইতে গিয়ে কী চাইবো, কি বলবো, আমাদের এইটা দরকার, আমাদের ওইটা দরকার, আমাদের ফিল্ডিং কোচ চাই, আমাদের বোলিং কোচ চাই, আমাদের ভিডিও অ্যানালিস্ট চাই। অর্ধেক ক্রিকেট তো আমরা ভিডিও অ্যানালিস্ট কিছুই তো পাইনি, আমরা তো সব কিছু পেলাম আই থিঙ্ক 2010-এর পর থেকে আস্তে আস্তে শুরু হলো ভিডিও অ্যানালিস্ট, কীভাবে অ্যানালিস্টটা করতে হয়, তার আগে তো জানতামও না এগুলো আমরা। সো তুমি তো দুটো পর্বই দেখেছো, যে উমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অ্যান্ড বিসিসিআই, দুটো পর্বই দেখেছো। ওই সময়টাকে কিরকম, কি বলবে ওই সময়টা, মানে ওটা একটা মানে আদিম যুগ আর কি, মানে আদিম যুগের মধ্যে কি বলতো, ওই সময়টার মধ্যে পিওর জয় ছিল, পিওর প্যাশন ছিল, আর লাভ ফর দ্য গেম। কঠিন পরিস্থিতিতে কঠিন মেন্টালি টাফ করে দিয়েছিল, কারণ অর্ধেক সময় উইকেট ওয়াজ আনপ্রিপেয়ার্ড, ট্রাভেলিং ওয়াজ ডিফারেন্ট, অর্ধেক সময় তোমাকে এক্সেস ব্যাগেজের জন্য লড়াই করতে হচ্ছে, কোথাও গিয়ে আমরা কিট ব্যাগ ছেড়ে দিচ্ছি, সবাই কেঁদে ফেলছে যে কিট ব্যাগ ছেড়ে খেলবো কি, পরের দিন
এইরকম জিনিস হতো, মানে এয়ারপোর্টে গিয়ে ডিউটি ম্যানেজারের সাথে রিকোয়েস্ট করছি প্লিজ কিট ব্যাগটা নিতে দিন, একটু এক্সেস ব্যাগেজ ওয়েব করে দিন আমাদেরকে, এইসবই করেছি আমরা। কিন্তু মানে এন্ড অফ দ্য ডে আমরা সবাই একত্রিত ছিলাম। বাট পরবর্তী জীবনে যেটা না, হ্যাঁ উই গট দ্য গুড ফ্যাসিলিটিস। মানে সত্যি মানে যে ট্রেনের কম্পার্টমেন্টে উইদাউট রিজার্ভেশনও ট্রাভেল করতে হচ্ছে অনেক। সেগুলো তোমার লোকাল ক্রিকেটগুলো যখন খেলতাম, লাইক বেঙ্গল আন্ডার 15-19 খেলতে গেছি, ট্রেনে উঠে শুনলাম ওই ডাব্বাটাই নেই। তোমাকে অ্যাসোসিয়েশন এমন একটা ডাব্বায় রিজার্ভেশন করে দিয়েছে, ওই রিজার্ভেশনে ওই ডাব্বাটাই নেই। তো এবার টিটির সাথে কথা বলে যতক্ষণ না টিসি আসছে, ও বললো এই অমুক জায়গা থেকে 5খানা সিট পাবে, চল ভাই ওইখানে আবার কিট ব্যাগ নিয়ে 5খানা ওখানে ঢুকলাম, ওখানে এ অর্ধেক টেনে মেরে করে বসে বসে যাচ্ছি, দুরাত বসে খেলতে যাচ্ছি। থিংস হ্যাপেন। আমরা এমন জায়গায় পৌঁছেছি যেখানে কোনো রুম নেই, ডরমেট্রি, একটা ওই তোমার ব্যাডমিন্টন কোর্টগুলো হয় না, ইনডোর ব্যাডমিন্টন কোর্ট, ওই মাঝখানে শামিয়ানা লাগানো, একদিকে নর্থ জোন, একদিকে ইস্ট জোন, একদিকে সাউথ জোন, নিচে তোমার বিচুলি পাতা, তার উপর যে বাইরে থেকে চাদর বা কম্বল নিয়ে গেছে ওপরে শুয়ে রয়েছি। আমাদের একজন ম্যানেজার সে শুয়ে রয়েছে চাদর পেতে চটির ওপরে, কোনো জায়গা নেই আর। সো দিস আর থিংস হ্যাপেন। বাট এগেন বলছি, কোনো দুঃখ ছিল না। কেন বলো তো? ভালোবাসাটা ছিল ক্রিকেটের প্রতি, ক্রিকেটটা খেলতে হবে আলটিমেটলি। যাই হোক সকালবেলা মাঠে নামবো, ওইটাতে কোনো খামতি ছিল না। ওইখানটাই সব তোমাকে, ওই প্যাশনটাই জিতিয়েছে। হ্যাঁ ওই প্যাশনটাই তোমার ওই প্যাশনটারই একটা মানে কালমিনেশন হচ্ছে ওই রাতটা, 2 নভেম্বরের রাত। একদম একদম একদম। এন্ড সেখান থেকে ধরো 2006-07 পরে যখন বিসিসিআই আসতে শুরু করলো, ও সব রকম জিনিস বেটার হতে শুরু করলো, ট্রাভেলিং বেটার হতে শুরু করলো, হোটেলে থাকা বেটার হতে শুরু করলো, তুমি ভালো মাঠে খেলছো, আম্পায়ার, স্কোরার, স্টার্ট প্লেইং ইন স্টেডিয়াম। তার আগে আমরা স্টেডিয়ামে যাওয়াই কীরকম ভাবে খেলতে হয় সেটাই জানি না, মানে কীরকম দেখতে হয় বাইরের দিকে দেখেই আমরা চলে আসতাম। উইজ টু প্লে ইন আউটসাইড। সো থিংস হ্যাপেন, চেঞ্জ হয়েছে, অ্যান্ড চেঞ্জ যেটা হয় সেটা ভালোর জন্য হয়। অ্যান্ড এভরি চেঞ্জ ইজ দেয়ার ইজ আ থট দ্যাট এটা ভালো কিছু একটা হবে, তো সেটাই হয়েছে উইমেন্স ক্রিকেটের জন্য। বাট হ্যাঁ অনেকটা স্লো হয়েছে, আর একটু আগে হলে হয়তো ইন্ডিয়া হয়তো আরও 1-2 ওয়ার্ল্ড কাপ জিতলেও জিতে যেতে পারতো। আচ্ছা, এটা বলছো তুমি? একদম 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 একদম। কারণ আমার মনে হয় আমরা যদি 2007-এ যখন 6-7-এ যখন বিসিসিআই এলো, সেই সময় শুরুর দিকে একটু সবকিছু স্লো হয়েছে, ওদেরও অ্যাডাপ্ট করতে সময় লেগেছে, বুঝতে সময় লেগেছে উইমেন্স ক্রিকেটটা। আর বাট টাইম তো বসেছিল না ওই সময়। তুমি বছরে একটা সিরিজ খেলেছো, ওয়ার্ল্ড কাপের জন্য সেরকম প্রিপারেশন ক্যাম্পও পাইনি, যে জিনিসটা আজকের দিনে এত সুন্দরভাবে আমল করতে পেরেছে, যে লাস্ট 2 বছর ধরে এই টিমটাকে নিয়ে খুব সুন্দরভাবে প্লটিং করে এগিয়ে গেছে, কিভাবে 3.5 রান চেস করতে হয়, ডে ইন ডে আউট প্র্যাকটিস করেছে, কিভাবে ডিউ ফ্যাক্টর যদি আসে মাঠে তো কিভাবে সেটাকে নাগেল করতে হবে সেটার প্র্যাকটিস করানো হয়েছে, যাতে তাদের ম্যাচের ক্রাঞ্চ সিচুয়েশনে, বড় ম্যাচে তারা যেন পারফর্ম করতে পারে। সেইগুলো তো আমাদের অতটা সময় পাইনি আমরা। টুর্নামেন্টে 10 দিন আগে বলে যাও গিয়ে এই টুর্নামেন্টে খেলো, ইটস নট রকেট সাইন না। তুমি পড়ে গেছো বলে তুমি পারবে এটা হতে পারে না, কারণ ইংল্যান্ড কন্ডিশন বা অস্ট্রেলিয়ান কন্ডিশনে তোমাকে অ্যাডজাস্ট করতে এটা সময় লেগে যায়, টাইম ডিফারেন্স সব কিছু ম্যাটার করে। সো বললাম তো যে রাস্তাটা স্টার্ট হয়েছিল 2006-07-এর পর থেকে, একটু আস্তে আস্তে হয়েছে। সেটা যদি আর একটু বেটার ওয়েতে হতো বা আর একটু যদি ফাস্ট হতো, আই মিন বেটার ওয়ে ইন দ্য সেন্স আর একটু ফাস্ট হতো, তাহলে হয়তো ইন্ডিয়া আরো এতদিনে 2-3টে ওয়ার্ল্ড কাপ। মানে 2017টা তো ধরো ব্যাড লাক, অলমোস্ট এটা তো মানে ব্যাড ডে অ্যাকচুয়ালি। ওইটা মনে হয় ওইটা আমাদের লাকেই ছিল না, নাহলে হতে পারে না। ওই জায়গাতেই কেউ ম্যাচ হারতে পারে আমার মনে হয় না, আমার জীবনে তো আমি দেখিনি। 2017 ধরো ওই সময়টা 2017-তে তোমাদের কি কথা হয়েছিল ড্রেসিং রুমে ফিরে গিয়ে? আমরা ফিরে গিয়ে সবাই খুব ব্রেকডাউন হয়ে গেছিলাম, অ্যান্ড সবাই যে যার ইমোশনালি কথা বলতে শুরু করলো। বাট থিং ইজ দ্যাট উই আর স্টার্ট ফিলিং আ শেম অ্যাবাউট আওয়ারসেলফ। পরের দিন হারমান সেই আমার রুমে এসেছিল, স্মৃতি আরও ছোট তখন, সুষমা, এরা সবাই এসেছিল আমার রুমে, পুনম যাদব। তারপর আমি বললাম চলো রুমে বসে কিছু নেই, চলো আমরা একসাথে কোথাও গিয়ে কফি শপে বসি বা লাঞ্চ বা ডিনার করি, কিছু একটা করি। সো এইভাবে সময় কাটিয়েছি এই কঠিন সময়গুলোতে, একজন আরেকজনের পাশে থেকেছে, একজন আরেকজনের ইমোশনসটা কি চলছে তার ভেতরে সেটা বোঝার চেষ্টা করেছি। আর তারপর যখন ইন্ডিয়াতে এলাম তখন আমরা ভাবতে পারিনি যে এরকমভাবে লোক রিয়্যাক্ট করবে। উই ডিড নট এক্সপেক্ট না মুম্বাইতে এত লোক আসবে, মুম্বাই এয়ারপোর্ট পুরো ফুল হয়ে থাকবে, ডিড নট এক্সপেক্ট। তার আগের ওয়ার্ল্ড কাপে 2005-এর যখন আমরা এসেছি একটা লোকও ছিল না এয়ারপোর্টে।
ফাইনাল খেলে। হ্যাঁ। আর 2017 যখন এসছে আমরা বলছি একই জিনিস তো থাকবে, ঠিক আছে। আমরা এক এক করে বেরোচ্ছি, দেখি এত লোকজন, হই 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 ব্যাপার, মানে রীতিমতো তোমার মিডিয়াদের থেকে আমাদেরকে স্ন্যাচ করে আলাদাভাবে তোমাকে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসের মধ্যে। সেই একটা আলাদা এক্সপিরিয়েন্স, নতুন উন্মাদনা শুরু হলো উইমেন্স ক্রিকেট নিয়ে ভারতবর্ষে। বিসিসিআই হয়তো বিশ্বাস করতে শুরু করলো যে হ্যাঁ, এদের মধ্যে ওই এবিলিটি আছে উপরে গিয়ে খেলার, ভালো খেলার, ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো খেলার। আমি বলছি, যখন থেকে বিসিসিআই নিল তারপরে কি তুমি মানসিকতায় কোনো চেঞ্জ দেখতে পেয়েছিলে বিসিসিআই অফিসিয়ালদের? ধরো তোমাদের অনেক ক্ষেত্রেই একসঙ্গে গিয়ে প্রতিবাদ করতে হয়েছে, এরকম তো হয়েছে। দেখো, মানসিকতা বলতে কি বলবো, ওরম ভাবে বলবো না। আমি বললাম চ্যালেঞ্জ ছিল, দেয়ার ওয়াজ এ লট অফ চ্যালেঞ্জেস, অ্যান্ড সেই চ্যালেঞ্জটা সবসময় এসছে, কিন্তু এটা আমাদেরকেই ফেস করতে হয়েছে, আমাদেরকে আমাদের মতন করে আমাদেরকে চ্যালেঞ্জটা তোমার অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হয়েছে। কিন্তু কারণ কিছু করার নেই, তোমাকে যদি এই সিস্টেমের মধ্যে থাকো, তুমি সিস্টেমের সাথে লড়তে পারবে না, বাট তুমি তার সিস্টেমকে রিকোয়েস্ট করতে পারো, বোঝাতে পারো, বলতে পারো, যাতে আমরা আরো বেটার প্ল্যানটা করতে পারি, প্ল্যানিংটা আরো বেটার করতে পারি, একটু সময় যেতে পাই সব কিছুর। সো সেইগুলো করতে হয়েছে সবসময়। আদারওয়াইজ বিসিসিআই ওয়াজ অলওয়েজ সাপোর্টিভ। ইজ নট লাইক দ্যাট বিসিসিআই সাপোর্ট করেনি। যদি সাপোর্ট করতো না, তাহলে উইমেন্স ক্রিকেট আমাদের খেলতেই দিত না। কিন্তু আর একটু বেটার, যে মানে স্লো প্রসেসে যাচ্ছে সেটা আর একটু ফাস্ট হলে হয়তো আর একটু বেটার হতো। সৌরভ 2019 এলো মানে অ্যাজ এ প্রেসিডেন্ট। হ্যাঁ, তো এই যে ডব্লিউপিএল এর কথাবার্তাগুলো কবে থেকে তোমরা শুনলে? হ্যাঁ, ডব্লিউপিএল স্টার্টের পরের হয় তোমার 2017-এর পর থেকে আমরা বিসিসিআইকে রিকোয়েস্ট করেছিলাম, যেরকম ইংল্যান্ডে সুপার লিগ 100 যেটা হয়ে গেছে এখন, আগে সুপার লিগ ছিল 100 বা ডব্লিউবিএল হচ্ছে, তাহলে আমাদের দেশে কেন হচ্ছে না, কেন হবে না? তো সেইখান থেকে শুরু হয়েছিল একটা, কিভাবে হবে না হবে, কি প্রসেস হবে। বিসিসিআই অলসো লিটল বিট অফ যে বড় কোনো কেউ আসবে কি না, টিম নেবে কি না, এটা মানে যে আইপিএল ইজ এ হিউজ থিং, তো আইপিএল এর প্যারালালে যদি একটা ডব্লিউপিএল করছে সেটার আবার কিরকম হতে পারে। তো তখন ওরা একটা ট্রায়াল রান শুরু করেছিল, যে 3টে টিম বানিয়ে দিয়ে সেই 3টে টিমকে নিজেদের মধ্যে খেলিয়ে ওভারসিজ প্লেয়ারদেরকে আনিয়ে এক্সপেরিমেন্ট করেছিল। দেন সেখানে তারা দেখলো, আই মনে হয়, ইফ আই এম নট রং, তখন হয়তো ওই ডাইনে রুলজি আর বিনোদ রায় ওই গ্রুপটা তখন ছিল, তারা একটা ট্রায়াল রান নিল ওই আইপিএল এর মাঝখানে, নকআউটস এর মাঝখানে এন্ড দেখলো রেসপন্স যথেষ্ট ভালো, লোক দেখতে এসছে। আমার মনে আছে আমরা প্রথম জয়পুরে খেলতে গেছিলাম এই টুর্নামেন্টটা, জয়পুরে খুব ভালোভাবে লোকজন এসছে, দেখেছে, এনজয় করেছে। তারপরের বছরই মহারাজদা এলেন, অ্যান্ড আসার পর থেকে এগেন মহারাজদাও কঠিন সময় এসেছিলেন। অনেস্টলি স্পিকিং, আমরা সকলে বলি বিসিসিআই প্রেসিডেন্ট, বাট যেই সময় উনি এসেছেন সেখানে কোভিড শুরু হয়েছিল, 2 বছর পুরো ক্রিকেটটাকে অন্যরকম ভাবে নিয়ে গেছেন। কিন্তু তার মধ্যেও যে ভালো কাজগুলো যারা করে গেছিলেন মহারাজদা, জয় শাহ, সব থেকে বেশি ভালো ছিল যে কোনো প্লেয়ারের কারো স্যালারি আটকায়নি, কোনো সাপোর্ট স্টাফের স্যালারি আটকায়নি, ইভেন এত আম্পায়ার, এত স্কোরার যারা থাকে, ফিমেল হোক না মেল হোক, সকলে কিন্তু তাদের স্যালারিটা দিয়েছিল, যেন সবাই জানে যে এটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যেও ম্যাচ অর্গানাইজ করেছে, প্রাইভেট প্লেনে, চার্টার প্লেনে, মেন্স টিম, উইমেন্স টিম একসাথে ট্রাভেল করেছে, গিয়ে পারফর্ম করেছে, খেলেছে, কোয়ারেন্টাইন হয়েছে, সবসময় কাউকে না কাউকে পাঠিয়েছে অ্যাজ এ মেন্টাল হেলথ, যে যেন কাউকে যেন মানে ব্রেকডাউন না করে যায়, সবসময় কেউ না কেউ তোমার সাথে থাকতো। অ্যান্ড মহারাজরা আসাতে একটা জিনিস, সব থেকে বড় জিনিস করেছিল, যেটা অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে, যে আমাদের উইমেন্স ক্রিকেটের টেস্ট ম্যাচটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল, যেটা বন্ধ হয়ে গেছিল। আমি 20 বছর ক্রিকেট খেলেছি, মিতালি 21 বছর ক্রিকেট খেলেছি, আমরা 12টা মাত্র টেস্ট ম্যাচ খেলেছি আমরা। হ্যাঁ, কারণ আমরা 2006 যখন লাস্ট টেস্ট ম্যাচ খেলি, তারপর 8 বছর আমরা কোনো টেস্ট ম্যাচ খেলিনি। তারপরে আবার 2014-15-তে খেললাম, তারপরে আবার কোনো টেস্ট ম্যাচ খেলিনি। তারপরে আবার আমরা ইংল্যান্ডে যখন আমরা গেলাম কোভিডের ওই পিরিয়ডে, তখন মহারাজরা কিন্তু দুইজনে মিলে কিন্তু আবার টেস্ট ম্যাচটাকে ইনক্লুড করেছে। অস্ট্রেলিয়ায় গেলাম, অস্ট্রেলিয়াতে পিঙ্ক বলে টেস্ট ম্যাচ খেলেছিলাম। তো টেস্ট ম্যাচটা আবার ফিরে এসছে উইমেন্স ক্রিকেটে, যেটা আমার মনে হয় ইটস এ বিগেস্ট রেভলিউশন আমাদের উইমেন্স ক্রিকেটের জন্য। কারণ টেস্ট ম্যাচ হলো আলটিমেট ক্রিকেট, যেখানে প্লেয়ার ডেভেলপ হয়, স্কিল ডেভেলপ হয়, মেন্টালিটি ডেভেলপ হয়, তোমার যেই চ্যালেঞ্জটা দরকার ক্রিকেটার। আমরা শুধু হোয়াইট বল নিয়ে সবসময় চর্চা করি, কিন্তু টেস্ট ম্যাচ কিন্তু আলটিমেটলি প্লেয়ারকে তৈরি করে। তারপরে তোমার
প্লেয়ারদের যে ডেল অ্যালাউন্স বা আরো এইসব আনুষঙ্গিক ম্যাচ ফিটাও বোধহয় ম্যাচ ফিস এক পার হয়েছে ওই সময় থেকে মেন্স সময় হয়েছে, ওই সময় থেকে শুরু হয়ে গেছিল প্রসেসটা একজনের। তোমার সঙ্গে তো ডেফিনেটলি অনেক কথা এখনো হয় বা তখনও নিশ্চয়ই হতো, বা তোমার মিতালির সঙ্গে সৌরভের বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নিশ্চয়ই মহিলা ক্রিকেট নিয়ে অনেক এক্সচেঞ্জ হচ্ছে। তো ওর মানসিকতা কিরম দেখেছো মহিলা ক্রিকেট? দারুণ দারুণ, খুব পজিটিভ ছিল গো। মানে সবসময় বলতো তোমাদের আরো ভালো খেলতে হবে, তোমাদেরকে এই সিরিজটা ভালো খেলতে হবে, এই সিরিজে কিন্তু এই প্লেয়ার মানে হি ইউজড টু অলসো ডু দ্য লট অফ হোমওয়ার্ক। অ্যান্ড কিছু কিছু জায়গায় তো নিজেই অনেক সময় মিতালিকে টেক্সট করে পাঠিয়েছে প্লেয়ারদেরকে বড় আর একটু এফার্ট লাগাতে হবে মাঠে, এই প্লেয়ারকে এরকম খেলে, কোচকে টেক্সট পাঠিয়েছে, নিজে ম্যাচ দেখেছে বসে বসে। সো ওনার প্যাশনটা আলাদা ক্রিকেটের প্রতি, একদম একদম। অ্যান্ড সেখান থেকে উনি আসাতে আমাদের অনেক হেল্প করেছেন, অনেক 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 লাইক ধরো যেই চেঞ্জেসগুলো দরকার ছিল টিমে সেই চেঞ্জেসগুলোতে করতে হেল্প করেছে, সিলেক্টরদের সাপোর্ট করেছে, ক্যাপ্টেনকে সাপোর্ট করেছে, ক্যাপ্টেনকে বলেছে তোমার কি টিম লাগবে নিয়ে যেতে পারো। যেটা 2020-তে যে হরমনরা T20 ওয়ার্ল্ড কাপ খেললো অস্ট্রেলিয়াতে, সেখানে রিচার মতন প্লেয়ারকে হরমনপ্রীতরা চেয়েছিল, বা সিলেক্টররা একটু স্কেপটিক্যাল ছিল যে ওয়ার্ল্ড কাপের মতন একটা টুর্নামেন্টে একটা ইয়াংস্টারকে নিয়ে যাবে, কিন্তু মহারাজরা ব্যাক করেছিল যে হ্যাঁ ক্যাপ্টেন কোচ যখন বলছে তাদের দেওয়াই উচিত। মানে এই যে সাপোর্টটা এগুলো বড় জিনিস, কারণ উই অলসো লিড দ্য টিম না, ওনার মধ্যে জানে যে এখন ক্যাপ্টেন কোচ চায় তো ওই প্লেয়ারটা নিশ্চয়ই কিছু একটা দেখেছে, তো ওনার কন্ট্রিবিউশন প্রচুর রয়েছে। হয়তো উনি থাকাকালীন সব কি হয়তো ইমপ্লিমেন্ট ওই সময়টা হয়নি, কিন্তু তার প্ল্যানিং প্লটিং তো ডেফিনেটলি অনেক আগে থেকে হয়েছে। সেটাই অনেকে বুঝতে চায় না অ্যাকচুয়ালি। আমি একটা মানে হয়তো এই প্রশ্নটা না করতে পারলেই ভালো হতো, কিন্তু মানে তুমি চোখে পড়েছে কিনা জানি না, কিন্তু খুব বাজেভাবে ট্রোলড হচ্ছে সৌরভ ফর হিজ ওয়ান স্টেটমেন্ট। কিছুদিন হয়তো 2013-তে একটা সচিনের রিটায়ারমেন্টের সময় একটা স্টেটমেন্ট করেছিল যে সানাকে ক্রিকেট খেলতে হবে না, মেয়েদের ক্রিকেট খেলতে হবে না। সো আমি জানি না মানে এইটার আগে পরে কি ছিল জানি না আমি, সেখান থেকে একটা ক্লিপ কেটে বার করে তার তো মনে চেঞ্জ হয়ে যায়। আগে পরে যদি এরকমও যদি পারসেপশন থাকে সৌরভের, হয়তো 12-13 বছর আগে ছিল, কিন্তু ছিল না জানি না আমি। কিন্তু তুমি সৌরভ গাঙ্গুলিকে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর বোথ সিএবি বাংলা ক্রিকেটের ক্ষেত্রে, ইন্ডিয়ান ক্রিকেটের ক্ষেত্রে তুমি কিভাবে দেখেছো? কতটা পজিটিভ দেখেছো বা একদম মহিলা ক্রিকেটের বিরোধী দেখেছো, কিভাবে মনে হয়? না, হি ওয়াজ অলওয়েজ পজিটিভ, অলওয়েজ সাপোর্টিভ। অ্যান্ড আমার স্টিল আমি একটা কথা বলি, যখন আমি রিটায়ার করেছি তারপরে আমাকে একটা কথা বলেছিল, ঝুলন সানা যদি এখন বড় হতো আমি সানাকে বলতাম ঝুলনের মতন ক্রিকেট খেলো। এই কথাটাও কিন্তু উনি বলেছে। আমি জানি না কি নিয়ে তুমি যেটা বলছো আমি এটা দেখিনি, বাট এই কথাটা কিন্তু আমায় বলেছিল। এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। মানে মহারাজদার মতন একজন মানুষ, ওই রকমের স্ট্রাকচারের মানুষ, উনি যখন এই কথাটা বলছে। গত বছর WPL-এ ডিসি টিমের ডাগ আউটেও ছিল, টিমের সাথে ট্রাভেল করেছে। আমি প্লেয়ারদের জিজ্ঞেস করেছি গিয়ে তোমরা কি শিখছো, কি জিজ্ঞাসা করছো, মানে আমি এইটা তো বড় বড় পাওয়া। ওই রকম একজন মানুষ এখন ড্রেসিং রুমে রয়েছে, সিএবিতে যখন অবশ্যই মানে একটা হিউজ মোটিভেশন ফ্যাক্টর। অ্যান্ড সেম টাইম যখন তোমার সিএবিতে যখন প্রশাসক হিসাবে এলো, আমরা বাঙালিরা ক্রমাগত তাকে অসম্মান করে যাচ্ছি। এটা খুব আনফরচুনেট যে এরকম ভাবে লোকেরা ফালতু, মানে আমি বলবো এটা ফালতু কথা আমার মতে, কারণ এরকম ভাবে কাউকে জাজ করা উচিত না। কারণ কোন কন্টেস্টে কখন কি কোন কথা হয় সেটা আসল ইম্পর্টেন্ট, আর সেটা যদি মানুষের পারসেপশন তো বদলায়। তখন সেই সময় সত্যি তো খুব একটা সানি পিকচার ছিল না। তাহলে পারসেপশনটা কি ছিল ওই সময়, কি পারসেপশন থেকে করাটা, কন্টেস্ট থেকে এই করাটা সেটা ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড অ্যাজ এ ফাদার সে যদি মনে করে তার মেয়েকে স্পোর্টসে নেবে না, অন্য কিছুতে দেবে, সেটা দিতেই পারে। দ্যাটস হি অর শি অ্যাজ এ ফাদার অর মাদার, they have their own right to decide. এ নিয়ে ক্রিটিসাইজ করার মতন কিছু হয়নি। বাট ওনার যেটা বড় গুণ, উনি কিন্তু সবসময় এগিয়ে এসছে। আমার মনে আছে যখন 2016-17 সালে আমরা বেঙ্গল চ্যাম্পিয়ন হই, সব টিম যখন চ্যাম্পিয়ন হয়, উনি কিন্তু সবসময় সবাইকে মানে সব প্লেয়ারদেরকে ডেকে উনি নিজে পার্সোনালি চায়েতে আমন্ত্রণ পাঠিয়েছিল, সবার সাথে সময় কাটিয়েছিল, জিজ্ঞাসা করেছিল। তারপরে তোমার প্রাইজ ডিস্ট্রিবিউশন, অ্যাওয়ার্ড বলো বা যা যা কাজ করার দরকার বলো, প্লেয়ারদের আরও কী করে বেটার করা যেতে পারে, আরও কীভাবে কমফোর্টেবল ভাবে আরও ট্রাভেলিংটা কীভাবে করা যায়, আরও সেফটিটা কীভাবে রাখা যায়, এই জিনিসগুলো কিন্তু উনি খুব সেন্সিটিভ। আমরা কেউ জানি না, হয়তো আমরা বাইরের দিকটা দেখছি, অ্যাজ এ মানুষ হিসাবে উনি খুব সেন্সিটিভ। আর সারাদিন কিন্তু গেমটা নিয়ে ভাবে কিভাবে আরো বেটার করা যায়। মানে অ্যাকচুয়ালি তুমিও সেটা ভেরি মানে অনেস্ট টু দ্য গেম। একদম সারাক্ষণ ভাবছে কিভাবে আরো বেটার করা যায়। যখন খেলতো তখনও একদম।
মানে এইটাই ওনার কাছে মানে শেখার বিষয় যে উনি পৃথিবীতে যখন যে গেম ক্রিকেট হচ্ছে না উনি কিন্তু সেই ম্যাচটা খবর রাখে, দেখছে, খবর রাখছে, কে কি করছে, কে কেমন সব বলে দিতে পারবে। না, ইট ইজ অ্যামেজিং। মানে আমাকেও একটা ম্যাচে বলছে তোমাদের ওই প্লেয়ারটার না এইটা ছিল, তোমাকে না এটা করা উচিত ছিল। মানে আমি বলি তুমি ম্যাচটা দেখেছিলে? মানে হ্যাঁ, আই ওয়াচ অল দ্য গেম। মানে আমি শুনে আমি না এত মানে আবেগভূত হয়ে গেছিলাম যে মনে হতো আমাদের সব ম্যাচ দেখছে। দ্যাট মিনস এইটাই তো চাই আমরা, যে একজন আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, মানে সচিন, সৌরভ আমাদের কাছে আইডল। আমরা যখন ছোট, যখন তাদেরকে দেখে আমরা বড় হয়েছি, অ্যান্ড তারা যখন আমাকে বলছে তুমি এটা করলে ভালো হতো, তোমার এইখান থেকে বলটা আর একটু বেটার হতো, তার মানে আর কি চাই? এইটাই তো বড় পাওয়া। মানে তোমার যারা আইডল তোমাকে এসে সাজেশন দিচ্ছে, টিপস দিচ্ছে, এগুলোই তো বড় জিনিস। আমার মনে হয় আননেসেসারি এই জিনিসটা করছে সবাই। অ্যান্ড উনি কিভাবে কন্ট্রিবিউট করেছেন উইমেন্স ক্রিকেটে, আমার মনে হয় তুমি যদি না কাজ করো তার সাথে তুমি জানতে পারবে না। এবং মানে এই প্রো টি20 লিগে যে এখন 6টা মেয়েদের টিম খেলছে বেঙ্গলে, হ্যাঁ, সেটাও তো অবশ্যই। আজকে বাংলার গ্রামে গঞ্জের মেয়েরা এসে প্রো টি20 লিগ খেলছে, সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, ভালো হোটেলে থাকছে, পয়সা পাচ্ছে। এগুলো ভেবেছিল কেউ? অ্যান্ড সেখানে মেয়েদের টিম ভারতবর্ষ অন্য কোথাও হয়নি। সেম ফ্র্যাঞ্চাইজি 6টা টিম নিয়ে এরকম লাইভ হচ্ছে। আমাদের বাংলার দেখে বাকি স্টেটে স্টার্ট হয়েছে। আমার মনে হয় যে ওনার ক্রিকেটের প্রতি প্রচণ্ড সেন্সিটিভ। উনি ক্রিকেটের প্রতি, মহিলা ক্রিকেটের প্রতিও ততধিক উনি সেন্সিটিভ। উনি সবসময় চান মেয়েরা ভালো খেলুক। এই যে ডোমেস্টিক ক্রিকেট চলছে, বাংলা আন্ডার-19 মেয়েরা খেলছে, 23 মেয়েরা খেলছে, মানে সিনিয়র মেয়েরা পারফর্ম ভালো করেনি, সেটারও খোঁজ রাখছে, কেন হয়নি, আন্ডার-19 খেলা হয়েছে, রেজাল্ট কি হলো, মানে সব খবর রাখছেন। অ্যান্ড এটা সম্ভব, একটা ওই লেভেলের মানুষ সে ছোট ছোট সব জিনিস সে খবর রাখছে। সো আমার মনে হয় যারা বলছে তারা হয়তো তারা পুরোটা জানে না, তারা না জেনেই তাকে ট্রেন্ড করে দেওয়ার চেষ্টা। আজকের দিনে যা ইচ্ছে সোশ্যাল মিডিয়ায় তুমি ট্রেন্ড করতে পারো, বাট আমার মনে হয় না উনি ওই টাইপের মানুষ। আর উনি প্রচন্ড সেন্সিটিভ রিগার্ডিং ক্রিকেট, রিগার্ডিং উইমেন্স ক্রিকেট, and we have huge respect for women's cricketers. তোমার সঙ্গে তো রেগুলার উইমেন্স ক্রিকেট নিয়ে আলোচনা চলে নিশ্চয়ই। একদম। এবং তোমাকে তো একটা গোটা বেঙ্গল মহিলা ক্রিকেটের একটা মেন্টর হিসেবেই রাখা হয়েছে এই মুহূর্তে। তুমি সব টিমগুলোই দেখছো, তাই তো? আমি সব টিমগুলো দেখি, চেষ্টা করি যতক্ষণ পারি ওদের সাথে সময় কাটানোর, যেভাবে মানে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আরো বেটার খেলতে পারে, কি ফেসিলিটিস দরকার ইন টার্মস অফ ট্রেনিং। অনেক মেয়েরা গ্রামগঞ্জ থেকে আসে, তাদের কিভাবে থাকবে, কোথায় থাকবে, সেফটি, সিকিউরিটি, সব কিছু নিয়ে ওনার সাথে আমার ডিসকাস হয়। কিভাবে আরো বেটার খেলবে মেয়েরা, আরো শক্তি বাড়াতে হবে, কি করে আমরা শেফালির মতন ব্যাটার প্রডিউস করতে পারবো বাংলা থেকে, কি করে আমরা হরমনপ্রীতির মতন ব্যাটার প্রডিউস করতে পারবো, কিভাবে দীপ্তির মতন ক্রিকেটার আমরা আরো প্রডিউস করতে পারবো বাংলা থেকে। এইটাই চলে, যেন আরো বাংলা থেকে মেয়েরা যাতে ইন্ডিয়া খেলতে পারে। তো আমাদের এই মুহূর্তে কিরকম অবস্থা বেঙ্গল মহিলা ক্রিকেটের? দেখো, লাস্ট 3 বছর সিনিয়র টিম সব ম্যাচ, সব টুর্নামেন্টেই, মানে টি20তে 3টে ফরম্যাট, মানে টি20 ফরম্যাটে 3বার ফাইনাল খেলেছে। আনফর্চুনেটলি কুড নট ক্রস দ্য ফাইনাল লাইন। লাস্ট ইয়ার উই প্লেড বোথ দ্য ফাইনাল, ওয়ানডে অ্যান্ড টি20। ওয়ানডেতে আমরা 380 রান চেস করেছি এগেনস্ট হরিয়ানা, অ্যান্ড ইট ওয়াজ আনবিলিভেবল চেস। হতে পারে না 300 বলে 380 রান চেস করা। অ্যান্ড সেই টিমে শেফালি খেলছে, শেফালি স্কোর করেছে আমাদের এগেন্স্ট 197, মানে কোনো বোলারকে দাঁড়াতে দেয়নি। তারপরে আমাদের প্লেয়াররা গিয়ে ওই ম্যাচটা বের করে নিয়ে এসছে। অ্যান্ড উইমেন্স ক্রিকেটের রেলওয়েজ অনেক বড় টিম, যেহেতু মেয়েদের চাকরির একটা অপরচুনিটি ওখান থেকে আসে, ইনস্টিটিউট হিসাবে অর্ধেক মেয়েরাই রেলওয়েজ থেকে রিপ্রেজেন্ট করে। পরের দিন কি আবার আমরা 320 রান চেস করে রেলওয়েজের এগেন্স্টে জিতেছি। দ্যাট মিনস আমাদের প্লেয়ারদের গ্রোথটা আছে, ওপরে যাচ্ছে, ভালো ছেলে মেয়ে আসছে, মানে ভালো মেয়েরা আসছে। কারণ তুমি লোকাল ক্রিকেটটা খুব ভালো। আন্ডার-19 গত বছর ফাইনাল খেলেছে, আন্ডার-15 ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার-23 সেমিফাইনাল খেলছে। দ্যাট মিনস তোমার সবকটা টিম টপ 4-এ রয়েছে। অ্যান্ড কারণ তোমার লোকাল ক্রিকেটটা অনেক ভালো। ক্লাব ক্রিকেট শুরু করেছে সিএবি গত সিজনে, তার আগের সিজন থেকে স্কুল ক্রিকেট স্টার্ট হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে আন্ডার-13, আন্ডার-14, আন্ডার-18 ম্যাচ হচ্ছে, সিনিয়র লেভেলে ম্যাচ হচ্ছে। যত তুমি ম্যাচ খেলার অপরচুনিটি পাবে। কোচিং সেন্টারগুলো আগে নামমাত্র 2-1টা জায়গায় হতো, এখন সব কোচিং সেন্টারের ছেলেদের কোচিং সেন্টারেও কিন্তু মেয়েদেরকে অ্যালাউ করছে। আগে এই জিনিসটা ছিল না, যার ফলে অনেক মেয়েরা নিজের বাড়ির সামনে শেখার সুযোগটা পাচ্ছে। যার ফলে আমার মনে হয় এই মুহূর্তে বাংলার ক্রিকেট কিন্তু অনেক অনেক স্টেটের থেকে এগিয়ে আছে। আচ্ছা,
তো তোমার দায়িত্ব অনেক মানে ইনভলভমেন্ট অনেক বেড়ে গেছে আর কি, অনেক মানে- বেড়ে গেছে গো। মানে তার সঙ্গে তোমার তো নিশ্চয়ই মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে, তো ওইটাও আছে। কেকেআর একটা টিম আছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজে সিপিএল WCPL এ কেকেআর টিম, WPL এ তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রচুর কাজ, কারণ তোমার সারা বছর ওইখানে কিছু না কিছু হতেই থাকে, কারণ ওই টিমটার কালচারটাই ডিফারেন্ট। আমার মনে হয় না ভারতবর্ষে এত বড় টিম কালচার কারোর আছে, কারণ তারা বিলিভ করে ভারতবর্ষ এত বড় দেশ, প্রচুর ট্যালেন্ট আছে, তোমাকে ট্যালেন্ট খুঁজে বের করে নিয়ে স্কাউটিং করে তোমাকে বের করতেই হয় ভালো প্লেয়ার, এন্ড উই হ্যাভ টু প্রোডিউস নিউ ট্যালেন্ট। স্কাউটিংটায় রয়েছো না আমরা সবকিছুর মধ্যে আছি। আমরা 5 জন লোক, আমি এবছর আমাদের কোচ চেঞ্জ হয়েছে, লিজা কেটলি, দেবিকা, রাহুল সাংভি অ্যান্ড কিরণ মোরে, আমাদের 5 জনের প্রচুর কাজ। আমরা সারা বছর কোথায় যেখানে কোনো ভালো প্লেয়ার পেলেই আমরা তাদের ভিডিও জোগাড় করে আমাদের একটা গ্রুপ আছে সেখানে পোস্ট করা, তার ডেটা বানানো, অ্যান্ড ফ্র্যাঞ্চাইজিও আমাদেরকে সবসময় বলে তোমরা চেষ্টা করো যাতে ইয়াংস্টারদের আমরা আরও বেশি করে প্রোভাইড করতে পারি, আর ভালো করে এই প্ল্যাটফর্মটা দিতে পারি, তবেই ভারতবর্ষে আরও কোয়ালিটি ক্রিকেটার আসবে, আরও তোমার সাইকা ইশাকের মতন প্লেয়ার আসবে। সাইকা ইশাককে কেউ চিনতো না, WPL থেকে সাইকা ইশাক বিকামে একটা বড় নাম, দেন ক্রান্তি গড়, তারপরে ধরো আরও এইসব আমনজোত, এদের সবাই WPL থেকে আমরা আমাদেরকে কীভাবে আরও বেটার সাপোর্ট করা যায়, নট অনলি ফর WPL, সারা বছর ওদের ফলো করা, ওদের কেমন পারফরমেন্স হচ্ছে, কোনো কিছু টেকনিক্যালি কোনো হেল্প লাগলে বোম্বেতে আমরা ডেকে নিই, তাদের সাথে আমাদের কোচেসরা আলাদাভাবে কাজ করে, তাদের যদি ট্রেনিংয়ের কোনো অসুবিধা হচ্ছে সেখানে তার ফেসিলিটিস আছে, তাদেরকে সেই ফেসিলিটিসে কীভাবে অ্যাকোমোডেট করা যায়, ইটস লাইক এ রাউন্ড দ্য ক্লক, তোমাকে সারাক্ষণ অন টোজে থাকতে হচ্ছে। অ্যান্ড সেম টাইম সিএবিও তাই, মানে তোমার ব্যস্ততা অনেক বেড়ে গেছে, তোমার মানে বাড়িতে থাকি না, কলকাতায় থাকা হয় না, মানে বাড়ি থাকলেও সময় মাঠে, সকালবেলা থেকে এই মাঠ থেকে ও মাঠ, এই ইডেন গার্ডেন মানে ইনডোর থেকে যাদবপুরের মাঠ, আর বম্বে আর নাহলে বম্বে, আর তারপরে আবার WCPL এরও তোমার স্কাউটিং সাথে সাথে দেখতে হয় কোনো ভালো কোনো ট্যালেন্টেড প্লেয়ার আছে কিনা, ট্যালেন্টেড প্লেয়ার যাকে তুমি মনে করো যে এই প্লেয়ারটা এলে হয়তো আমাকে টিমে হয়তো ওই এক্স ফ্যাক্টরটা জোগাড় করে দিতে পারে। সো সারাক্ষণ কিছু না কিছু চলছে। তো তোমার নিজের কোচিং করার ইচ্ছা আছে ভবিষ্যতে? ইচ্ছা আছে। কোচিং ইজ ওয়ান থিং আই রিয়েলি এনজয়, বিকজ আমার মনে হয় যে এইটা আমি জানি পারবো, কারণ এইটাই করে এসছি এত বছর ধরে, ক্রিকেট করে খেলে এসছি, তো আমার ওই এক্সপিরিয়েন্সটা যদি আমি না শেয়ার করতে পারি দিস ইজ নো পয়েন্ট। তো সেই কারণেই আমি এদের সাথে মানে এটা করতে চাই, মানে কোচিংটা ইচ্ছা আছে। তার জন্য আমি মুম্বাই ইন্ডিয়ান্স বলো মেন্টর হলেও আমি কোচিং পার্টটাও দেখিনি, সাথে সাথে কোনো বোলার বল করছে তাদেরকে গিয়ে হেল্প করা, বা টিকেআরে বা বেঙ্গলে তাদের সাথে কমিউনিকেট করা। সো এটা করতেই থাকি আমরা, আমার ভালো লাগে, আই লাভ দোজ চ্যালেঞ্জেস। হ্যাঁ, কোচিং করলে একটাই প্রবলেম যে তুমি মাঠে যেতে পারবে না, মাঠে যাওয়ার ক্ষমতা তোমার নেই, কারণ তুমি সবকিছু বলে দেবে, প্লেয়াররা গিয়ে করবে কি করবে না সেটা তাদের দায়িত্ব। এইটা একটা ক্রাইসিস চলতে থাকে একদম। জুলন, মানে তুমি যখন খেলা শুরু করেছো, যখন ওই চাকদা থেকে ভোরের ট্রেনে আসছো, রাত মানে একদম ভোর রাতে যখন বেরোচ্ছ, তখন একদম কিছু নেই, মানে একদম মানে পারিবারিক একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এখন একটা মেয়ে ধরো তোমার এই জার্নিটা, এই যে 20 বছরের জার্নিটা গিয়ে একটা ধরো একটা আর্থিক সচ্ছলতা এলো বা সব কিছুই হলো, সামাজিক প্রতিষ্ঠা এলো, কিন্তু আজকে একটা মেয়ে ধরো খেলছে, সে ধরো প্রো T20 দিয়ে খেলছে, সে তার হাতে কিছু টাকা পয়সা পাচ্ছে, এটা এবং যে ছেলেমেয়েরা খেলতে আসছে তারা তো অত্যন্ত গরিব ঘরের ছেলেমেয়েরাই আসে এখনো। মানে আমি এই ক্রান্তি গৌড়ার কথা পড়ছিলাম, বা এদের কথা যখন শুনছি আর কি, এদেরকে ফোকাস রাখার জন্য মানে এরা কিভাবে তৈরি হতে পারে? দেখো, সব থেকে ইম্পর্টেন্ট হলো তাদের ভালো ফেসিলিটিস দেওয়া, যাদের ট্রেনিং করায় ভালো একটা জায়গা দেওয়া, ট্রেনিং করানো, আর একটু যদি আমরা নিউট্রিশন পার্টটাতে ওদের যদি হেল্প করতে পারি, কারণ খাবার দাবার যদি না থাকে তুমি মাঠেতে এসে এত লোডটা নিতে পারবে না। কারণ আমরা সকলেই বলি, তুমিও বলবে, বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি যে ভুকা পেট কুছ নেই হতা। তো খাবারটা যদি থাকে, ডেফিনেটলি নিউট্রিশন পার্টটা যদি আমরা রাখতে পারি, আর তাদের যদি প্রপার ফেসিলিটিস আর গাইডেন্সটা দিতে পারি, ডেফিনেটলি এরাই
সুপারস্টার হতে পারে। অ্যান্ড সেটাই হয়েছে। কান্তি গড় বলো, আমাদের বাংলায় প্রচুর মেয়েরা আছে যারা এরকমভাবে খেলছে, বড় হয়েছে, এই প্রিমিয়ার লিগগুলো খেলছে, লোকাল আমাদের সিএবির প্রো টি20 লিগের মতন টুর্নামেন্ট খেলছে, সেখানে তারা যে ফিনান্সিয়াল সাপোর্টটা পাচ্ছে, সেই সাপোর্টে তারা কোয়ালিটি ব্যাট কিনছে, কেউ বোলার হলে জুতো কিনছে, কেউ আবার ফিনান্সিয়ালি তারা ফ্যামিলিতে গিয়ে একটু হেল্প করছে, কন্ট্রিবিউট করছে, কেউ তারা সারা বছরের প্র্যাকটিসে যাওয়ার টাকাটা আর বাবা মার থেকে নিতে হচ্ছে না, সে ওই টাকা দিয়ে ম্যানেজ করছে। সো ইটস এ হিউজ থিং। ওই বয়সে তুমি ভাবো তো একটা আন্ডার 15-16 মেয়ে যাই টাকা কামাক না কেন, ইটস এ বিগ থিং। You become a professional in that age because you are getting money. আমাদের সময় তো আমরা ভাবতেই পারি না আন্ডার 15 খেলছে আমরা টাকা পাবো। মানে খরচা করো, মানে প্র্যাকটিসে আসা যাওয়াটাও তো বাইরে থেকে ওয়েট করতে হতো যে দিলে তবেই যেতে পারবো পরের দিন প্র্যাকটিসে, না দিলে তুমি প্র্যাকটিস হবে না। কতদিন হয়েছে এরকম? সবসময় এটা সম্ভব হয়নি। তো আজকের দিনে সেই জিনিসটা হয়তো সেই বাচ্চাটার হচ্ছে না, সে হয়তো তার ট্রেনিংয়ের খরচাটা সে নিজের রোজগার থেকে সে ম্যানেজ করতে পারছে। ঠিক কথা। আর একটা কথা হচ্ছে, ধরো এই যে তোমার জীবনের এই যে 20 বছর টানা খেলে যাওয়া, 20 বছর একটা প্লেয়ারের লংজিভিটি, তার খেলার বয়স 20 বছর, এটার জন্য একটা প্লেয়ারকে কি করতে হবে? মানে 20 বছর কখনো তুমি ভেবে খেলতে পারবে না। ইউ কান্ট প্ল্যান দ্যাট ওয়ে। ইউ হ্যাভ টু গো বাই তোমার সামনে কি কি টুর্নামেন্ট আছে, কিভাবে তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার পারফরমেন্স হাই অ্যান্ড লো থাকবে। হাইয়ে তুমি কি ভালো জিনিসটা করেছো থাকবে, তার সাথে লো টাইমে যখন হচ্ছে না কি কি জিনিস হচ্ছে না, তার সাথে অ্যাডেড হলো ইনজুরি। যখন ইনজুরি হয় তো তখন দ্যাটস নট ইন ইয়োর কন্ট্রোল, তো ইনজুরি হবেই। একটা স্পোর্টস পার্সন যদি 5 থেকে 10 বছর খেলে, কম্পিটিটিভ স্পোর্টস খেলে, ইনজুরি তো বাউন্ড টু বি হ্যাপেন, ইট উইল হ্যাপেন। বাট ইম্পর্ট্যান্ট হলো ওই সময় তুমি তারপরে কিভাবে কামব্যাক করছো, তোমার কোচ কিভাবে সাপোর্ট করছে, তোমার টিমমেটসরা কিভাবে সাপোর্ট করছে, তোমার বাড়ির লোক কিভাবে সাপোর্ট করছে, সবাই কিভাবে তোমাকে সাপোর্ট করছে, সেটা খুব খুব ইম্পর্টেন্ট। তারা যদি ভালোভাবে সাপোর্ট না করে আর তারা যদি তোমার পাশে না থাকে, ইটস ডিফিকাল্ট ফর স্পোর্টস পার্সন টু কাম ব্যাক এগেইন ইন দ্যাট ফ্রেম অফ মাইন্ড। একটা ইনজুরি হলে তুমি যখন ঘরে বসে থাকবে আর তোমার সতীর্থরা যখন মাঠে গিয়ে খেলবে, ওই এক্সাইটমেন্টটা তুমি মিস করবে। অ্যান্ড তুমি জানো না তুমি পরের দিন আগে যেটা করে গেছো, ইনজুরির পরে যখন ফিরছো, তুমি এবল টু ডু দ্যাট অর নট। হিউজ কোয়েশ্চেন মার্ক থাকে মাথায়, অ্যান্ড প্রচুর ডাউটস ক্রিয়েট হয়, সেলফ ডাউট। অ্যান্ড একজন মানুষের জীবনে যদি সেলফ ডাউট ক্রিয়েট হতে শুরু করে, ইটস ভেরি ডিফিকাল্ট তাকে কাম ব্যাক করা। তার জন্যই আমরা বলি যখন ইনজুরি হয়, ইউ নিড টু হ্যাভ এ ভেরি গুড ফ্রেম অফ মাইন্ড, হ্যাভ গুড ফ্রেন্ড, ফ্যামিলি পিপলের সাথে সময় কাটাও, ভালো জিনিস দেখো, ভালো খাও, ভালো ভালো কথা বলো, ভালো জিনিস পড়ো, ভালো ভিডিওগুলো দেখো তোমার বোলিংয়ের বা ব্যাটিংয়ের বা তোমার অন্য কোনো কিছুর, যাতে তুমি ভালো একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারো। কারণ ওই সময় প্রচুর নেগেটিভ ডাউটস আছে মাথায়। আদৌ কি তুমি কি সেই 120 এসে বল করতে পারবে? আদৌ কি তুমি জোরে দৌড়াতে পারবে? আদৌ কি ওই রকম জোরে থ্রো করতে পারবে? আদৌ কি তুমি স্টেপ আউটটা আগের মতন করতে পারবে? নিজের প্রশ্ন তৈরি হয়ে যায়, এটা হাসতেই থাকে, এটা কনস্ট্যান্ট থাকবেই। আচ্ছা, এটাকে মানে নিজেকেই ওই প্র্যাকটিসটা ওইটাই তো বলে তোমাকে, যখন রিহ্যাব প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। ইনজুরি হবেই, এটা ধরে নিয়েই চলো, তারপরে রিহ্যাবটা কিভাবে হচ্ছে, সেখানে তোমার ফিজিও, তোমার ট্রেনার, তোমার কোচ, তোমার বন্ধু বান্ধব, টিমমেট, সবার একটা বড় রোল আছে। আমি মানে আশা করতে পারি যে মানে এই ইন্টারভিউটা অনেক প্লেয়াররাও দেখছে, তারাও এই জায়গাটা থেকে অনেক কিছু ডেফিনেটলি। না, বাট হ্যাঁ, ইনজুরি হলে তোমাকে তোমার প্রসেসের ওপর কাজ করে যেতে হবে, সময় দিতে হবে। তুমি না তাড়াহুড়ো করে মাঠে চলে এলাম, সেটা যদি রিল্যাপস হয়, সেটা কিন্তু কুড বি আরও খারাপ হতে পারে। দ্যাট কুড বি তোমার কেরিয়ারটা এন্ড করে দিতে পারে। তার জন্য আমি সবসময় বলি, কেউ যদি ইনজুরি হয়, তুমি আগে পুরো ফিট হও, তারপরে মাঠে আসার চেষ্টা করো। না যদি হাফ ফিট হয়ে এসে, অনেক সময় কী হয়েছে বলো তো, এতে ইনজুরিটা আরও বেড়ে গেছে, পরে রিকভারি করতে অনেক সময় লেগে যায়। যেটা 6-8 মাসে হতো, সেটা 1.5 বছর 2 বছর হয়ে গেছে। ঠিক কথা। আর একটা কথা জিজ্ঞেস করি যে ধরো যখন ভোরের ট্রেন ধরতে, শীতকাল, তখন রাত্রি, ভয় করতো ঝুলন গোস্বামীর? অবশ্যই করবে না, অন্ধকারে আসছে, অনেকদিন মা এসছে ছেড়ে দিতে। অ্যান্ড শীতকালটা সব থেকে চ্যালেঞ্জিং ছিল, মানে শীতকালে বেরোতে ইচ্ছে করতো না। এই বিশ্বকাপ জয়ের পর মেয়েদের এই ভয়টা কাটবে? সবসময় কাটবে, কেন কাটবে না? এখন তো ওটা মেয়েরা দরজা ভেঙে, বাঁধ ভেঙে দিয়েছে।
আর কোনো ভয় ডর নেই। এরপরে আর ভয় ডর থাকতে পারে? কিন্তু ভয় ডর তো রয়ে গেছে মেয়েদের, নিদানও পাচ্ছে মেয়েরা, 10টার পরে বেরিয়েও না, 12টার পরে সেটা আমি বলছি, যাচ্ছি না ওই প্রসঙ্গে। বাট দেখো, প্রনস অ্যান্ড কনস থাকে, ওই নিয়ে আমি কথা বলছি না। বাট এটা বলবো যে তুমি কি করছো, তুমি কিভাবে নিজেকে রাখছো, নিজের তৈরি করছো, নিজেকে মেনটেন করছো, সেটা তোমার নিজের ওপর। আর তুমি কোন কাজটা করছো। তুমি এখন যদি কি বলবো, মানে সবাইকে সব কাজ করতে হবে। অ্যান্ড আজকের দিনে যদি আমি বলি আমি এই কাজ করবো না, ওই কাজ করবো না, তাহলে হয় না। তোমাকে সব কাজের জন্য রেডি থাকতে হবে, ভালো কাজের জন্য। সেক্ষেত্রে তোমাকে চান্স নিতে তো হবেই। সবসময় তো সেফ জায়গাটা আসে না। তুমিও এই আজকে এম্পায়ারটা দাঁড় করিয়েছো, তোমাকেও তো কোথাও গিয়ে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে বা চ্যালেঞ্জ ফেস করেছো। সেখানে তোমাকে নট দ্যাট ওয়ে, একটা চ্যালেঞ্জ হলে যেখান থেকে তোমাকে আবার একটা নতুন কিছু, একটা আইডিয়া আনতে হচ্ছে, সেটা তো তোমার কাছে একটা রিস্ক। এটা ক্লিক করবে কি করবে না, ইটস লাইক দ্যাট। সো আমারও মনে হয় যে এত কিছু না ভেবে তুমি যে কাজটা জানো সেটার উপর ফোকাস থাকো, সেটা প্রায়োরিটি দাও। বাকি জিনিসটা নিয়ে অত ভেবে লাভ নেই। কখন ফিরছি, কখন ই করছি, আমার দরকার আমি ফিরবো। আমার ফ্যামিলিকে জানাতে পারবো। যদি আজকে আমি লেট হই, তো আমি ফ্যামিলিকে জানিয়ে দিই যে আমি লেট হচ্ছি, ইফ দে ক্যান অ্যারেঞ্জ সামথিং অর আই ক্যান অ্যারেঞ্জ সামথিং। আমি আমার সাথে হতো, যদি আমি অনেকদিন হয়েছে, ধরো গরমকালে হয়, এরা যেহেতু আমাদের এখানে কালবৈশাখী হয়, বিকালে প্র্যাকটিস করে ফির চট করে ঝড় শুরু হয়ে যায়। ঝড় শুরু হওয়া মানে ট্রেন বন্ধ, তার ফার ছেড়ে যেত। আমাকে মাকে ফোন করতে হতো। মা আশেপাশে কোনো আত্মীয় স্বজন যদি থাকতো, তার বাড়ি আমাকে চলে যেতে বলতো, বা কোনো বন্ধু বান্ধবের বাড়ি। কারণ কখন ট্রেন চালু হবে, উই ডোন্ট নো, অ্যান্ড ইউ ক্যানট স্টে ইন প্ল্যাটফর্ম। বাট মা একটা কথা বলতো, সবার মাঝখানে থাকবি, একা থাকবি না কোথাও। মারও টেনশন থাকতো, বাট কিছু করার নেই। এটা তো কিছু কি বলবে, এটাতে কিছু বলার নেই। আজকের যে এই মেয়েদের বিশ্বজয় দেখে, মানে এই যে ভয়টা কি এই মেয়েদেরকে সারা জীবন পেয়ে যেতে হবে, এটা তো ইয়ে নয়। এইটা তো একটা আদর্শ সমাজ হতে পারে না, না? মানে যে দেখো, সমাজ তো চেঞ্জ হতে গেলে শুধু মহিলারা বিশ্বকাপ জিতলে হবে না। সমাজ চেঞ্জ হবে তখনই যখন আমরা একজন আরেকজনকে সম্মান দিতে শুরু করবো, যেটা আস্তে আস্তে খুব ক্ষীণ হয়ে যাচ্ছে। কারণ এটা মনুষ্যত্ব বোধটা আমাদের অনেক নিচের দিকে চলে যাচ্ছে। সবসময় আমরা মানুষ, কারণ সোশ্যাল মিডিয়া অবশ্যই সবসময় অ্যান্ড মানুষ হয়ে মানুষকে আর সম্মান দিই না আমরা। সবসময় একটা কম্পিটিটিভ ক্রিয়েট করে রাখার চেষ্টা করি, মহিলা পুরুষ ওই। আমার দরকার কি? আমার একটা মানুষকে মানুষের মতন যদি সম্মান দিতে শুরু করি, মানুষকে মানুষের মতন যদি রেসপেক্ট দিই, ভালোবাসা দিই, ডেফিনেটলি আমার মনে হয় না এত মানে কমপ্লিকেটেড হবে জিনিসটা। অ্যান্ড সেকেন্ডলি, ধরো আজকে খোদানা কাজটা কারোর কিছু যদি হয়, কারণ ধর সাডেনলি একটা রেয়ার ব্লাড গ্রুপ দরকার, তখন কি সে দেখবে এটা মেল না ফিমেল থেকে এসছে সেই ব্লাডটা। আমাকে মেলের মানে একটা পুরুষেরই রক্ত আমার গায়ে আসবে, না হবে না, বা একটা মহিলার রক্ত আমি নিতে পারবো, এরকম কি আছে? লেখা আছে কোথায় এটা পুরুষের রক্ত না মহিলার রক্ত? ওখানে তো নেই। তখন তো জীবন মরার ক্ষেত্রে তখন তো ভাই দে, আগে আমি বেঁচে যাই। তো তাইলে সেখানে যখন কিছু নেই, আমরা একটা স্ট্রাকচারের ওপর দাঁড় করে একটা আমরা ডিভাইড অ্যান্ড রুলের ওপর সবসময় যাচ্ছি, অ্যান্ড জিনিসটাকে নোংরা করছি। অ্যান্ড সোশ্যাল মিডিয়াও সেখানে অনেক কিছু লিখে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া ইজ ইম্পর্টেন্ট, অনেক ভালো জিনিস আছে, কিন্তু কিছু নেগেটিভ জিনিস আছে, আননেসারি কিছু জিনিসকে আমরা খুব অন্য জায়গায় নিয়ে যাই। তো সেটা মনে হয় একটু হলেও কোথাও কন্ট্রোলে আসুক। অ্যান্ড ইজি টু সে ইন সোশ্যাল মিডিয়া, বাট রাদার দ্যান ডুইং ইট ইন ইউর ওন ব্যাকইয়ার্ড। সেটা অনেককেই দেখেছি আমি, সোশ্যাল মিডিয়ায় এসে খুব সুন্দর কথা বলেছে, কিন্তু নিজের জীবনে কিন্তু সেই জিনিসটা সে সেরকমভাবে সুন্দরভাবে লিখতে পারেনি। তো আমার মনে হয় সেই জায়গাটা আমাদের কোথাও গিয়ে একটু কন্ট্রোলে আসা উচিত, জানা উচিত, বোঝা উচিত। সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু কিছু ক্ষেত্রে না অনিলবদা ডেপটা নেই সোশ্যাল মিডিয়াতে। অর্ধেক পড়ে লোক একটা হেডিংটা পড়ছে, সেইটা দিয়ে তুমি পারসেপশন ক্রিয়েট করে তুমি একটা কিছু মন্তব্য করে দিলে, তুমি জানলেও না সামনে কি আছে বা তার এন্ডে কি লেখা আছে, তাতে কি কোশ্চেন মার্ক লেখা আছে। সেইটাই আমার মনে হয় কোথাও গিয়ে একটু আমরা তাড়াহুড়ো করে ফেলছি সোশ্যাল মিডিয়া নিয়ে। সোশ্যাল মিডিয়াতে একটা দাবি চলছে কিন্তু যে চাকদা এক্সপ্রেস রিলিজ করতে হবে। আমিও চাই রিলিজ হোক, বাট হোপফুলি খুব তাড়াতাড়ি হয়তো তুমি গুড নিউজ পাবে। শেলফ হলো কেন, মানে হঠাৎ করে কি? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এক্স্যাক্টলি কি কারণে, বাট কিছু তো একটা হয়েছে, নাহলে এত লেট হওয়ার ছিল না। বাট
যাই হোক না কেন, যেটা আমি শুনলাম রিসেন্ট পাস্টে যে থিংস আর গেটিং বেটার অ্যান্ড হোপফুলি ফিঙ্গার ক্রস খুব তাড়াতাড়ি হয়তো আমরা সোশ্যাল মিডিয়ার কথা শুনে চাকদা এক্সপ্রেস করে তাড়াতাড়ি দেখতে পাবো। আচ্ছা, আর একটা হচ্ছে মানে নেশনস ওয়ান্টস টু নো, একটা যে জুলুন গোস্বামী বিয়ে করবে না, করবে, সময় পাচ্ছে না, সময় পাচ্ছে না, পাত্র করে ঠিকঠাক হলো, ওটা পাত্র ঠিক করতে মা গেলে কিছু বলছে না, মা ফেড আপ হয়ে গেছে এন্ড পাত্র ঠিক করতে গেলে তো তোমাকে সময় দিতে হবে। কিন্তু তুমি বেঙ্গল নিয়ে সকাল বিকাল যদি সেভি নিয়ে পড়ে থাকো আর সকাল বিকাল যদি মুম্বাই ইন্ডিয়ান্সে গিয়ে ওখানে দৌড়াচ্ছ, আবার ওখান ছেড়ে আবার ওয়েস্ট ইন্ডিজে চলে যাচ্ছ, তাহলে কি করে কে থাকবে লাইফে? ফ্লাইটেও যেতে যেতে ফ্লাইটে যেতে যেতে তুমি তখন এরকম হয়ে গেছো, তখন তো তুমি একেবারে মানে আর কি বলবো, দেখা যাক 35,000 ফিটে যদি কাউকে পাওয়া যায় আর কি, তাহলে হয়তো বেটার হবে সেই জিনিসটা, কারণ উই ক্যান বোথ অফ দেম ট্রাভেল টুগেদার। লেটস সি। ঠিক আছে ঝুলন, থ্যাংক ইউ সো মাচ, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। সবসময় তোমার প্রতি আমাদের মানে তোমাকে দেখে আমাদের একটা সবসময় একটা কি বলবো, একটা গর্বিত ফিল করি। তোমাকে যখন টেলিভিশনে দেখি, তোমাকে সামনে দেখি, এটা এই জার্নিটার তো আমরা কাছ থেকে দেখেছি এবং এই জার্নিতে তোমার এই জয়টা দেখেছি আর কি, এবং আমাদের সবসময় খুব অত্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট থ্রুআউট মাই ক্যারিয়ার। তোমরা খুব সাপোর্ট করেছো, নইলে হয়তো আজকে আমাদের কেউ চিনতেও পারতো না। ওই সময় যখন কিছু ছিল না, তখন তুমি তোমার সব তোমার কলিগরা এসে সবসময় আমাদের পাশে সাপোর্ট করেছিল, ওইটাই আমাদের কাছে অনেক বড় মোটিভেশন ছিল। থ্যাংক ইউ সো মাচ।